হ্যালো, আমি রাজু আহমেদ। আমি এখন আছি জাগো 94.4 এফএম এ। আর বিনোদন সাংবাদিক হিসেবে কাজ করছি। আজকে অনেকক্ষণ আড্ডা হবে আপনাদের সঙ্গে। আর আমার পাশে আছে আমি সিমরান, আমি একজন জার্নালিস্ট। আজকে অনেক অনেক আড্ডা হবে। Hello and welcome to Jago FM 94.4. This is me RJ Shomridhi and চলছে দ্য ভাইরাল শো brought to you by প্রাণ ফ্রুটো। আর এই মুহূর্তে আমার সাথে বুঝতেই পারছেন আজকে একটু অন্যরকম পর্বটা হতে যাচ্ছে। আজকে আমাদের সাথে আছেন দুজন বিনোদন সাংবাদিক যারা আসলে ক্যামেরার ওপারে কাজ করেন এবং ওখান থেকে বিভিন্ন তথ্যাদি মানে তারকাদের বিভিন্ন তথ্যাদি কিন্তু আমাদেরকে দেন। তারাও আসলে কিভাবে লাইফটা লিড করে, তারা কোনো হুমকির শিকার হয় কিনা বা তাদের লাইফটা আসলে কেমন, তারকাদের সাথে তাদের সম্পর্কটা কেমন, সেই বিষয়টা কিন্তু জানার চেষ্টা করব। আর বলছি এই ভিডিওটা আপনারা পাবেন জাগো এফএম 94.4 এর একদম অফিসিয়াল যে ইউটিউব চ্যানেল সেখানে, এবং ফেসবুক পেজে বিভিন্ন রিলস কিন্তু দেখতেই পাবেন। সো ওয়েলকাম টু দ্য শো। কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আমি তো বেশ ভালো আছি। প্রথমে আপনাদেরকে একটা সুযোগ দিই, সেটা হচ্ছে যেহেতু দুজন জার্নালিস্টকে পেয়ে গেছে এবং আমি খুবই আনন্দিত, বিকজ আমাদের শোটা সাধারণত এরকম হয় না, বাট দুজনেই সিনিয়র জার্নালিস্ট না হলেও আপনারা কিন্তু সোশ্যাল মিডিয়াতে বেশ আলোচিত এবং জনপ্রিয়তার দিক থেকেও কিন্তু আপনাদের ভক্তকুল আছে বলা যায় এবং অনেকদিন কাজ করছেন। যদি বলি যে আপনার কত বছর এক্সপিরিয়েন্স বা সাংবাদিকতাতে সিমরানের? 5 বছর হয়ে গেছে, 5 বছর ধরে কাজ করা হচ্ছে বিনোদন সাংবাদিক হিসেবে। বিনোদন সাংবাদিক হিসেবে। এই মুহূর্তে কোন চ্যানেলে আছেন? এই মুহূর্তে আছি আর টিভিতে, তার আগে দেশ টিভিতে ছিলাম, এর আগে আরো কয়েক জায়গায় কাজ করা 5 বছর, তার মানে কম কিন্তু না অভিজ্ঞতা। আর রাজু ভাই, আপনার কি অবস্থা বলেন? যদি এক্সপিরিয়েন্স হিসেব করি, আমার প্রায় অলমোস্ট 7 বছর এরকম। 7 বছর বিনোদনে আসছি অল্প কিছুদিন, এই আচ্ছা। বছর 2 হতে যাচ্ছে আর কিছুদিনের মধ্যে। ও, আগে কি আপনি ক্রাইম রিপোর্টার ছিলেন? ক্রাইম, পলিটিক্যাল এবং সেন্ট্রালটা বেশি দেখতাম। বাহ, national তাহলে যেটা। ওখান থেকে মানে কার ধাওয়া খেয়ে আপনি বিনোদনে চলে আসলেন? ওই টপিকে না যাই, আমরা হচ্ছে বিনোদনে কি ধাপ? বিনোদনে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করতেছি। এখানে কাজ করার মধ্যে একটা মজা আছে, গ্ল্যামার দুনিয়া যেহেতু, একটা গ্ল্যামারাস ব্যাপার স্যাপার এখানে আছে, সেখানে কাজ করার মজাটা আলাদা আর কি। না, সেটা তো অবশ্যই নায়িকাদেরকে দেখতে পারেন, নায়ক নায়িকাদের সাথে সখ্যতা হয়, নায়ক নায়িকারা হাক দেয় আপনাকে, এটাও আমি যতটুকু জেনেছি। তবে সেই টপিকে না যাই, আসলে কি কোনো ধাওয়া খেয়ে আসলে বিনোদন সাংবাদিক হয়েছেন নাকি কোনো মানে প্রবলেম কি ছিল, হুমকি ধামকি বা এইসব ব্যাপার কি ছিল কিনা? প্রবলেম তো অনেক কিছুই থাকে, ক্রাইমে কাজ করতে গেলে অনেক ধরনের ঝামেলা থাকে, অনেক ধরনের হুমকি থাকে, ধামকি থাকে, পালাইতে হয়, অনেক কিছু হয়। বাট চাচ্ছি না ওইসব বিষয়টা আচ্ছা, এখন, আচ্ছা, no problem. এতদিন পরে এসে ওই বিষয়গুলো আর মানে আওড়াতে চাচ্ছি না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এই যে বললেন বিভিন্ন ধরনের প্রবলেম হয়, বা আপনি তো আসলে ওই দিক থেকে বা পলিটিক্যাল বা যারা একটু গডফাদার টাইপের তাদের ধাওয়া তো বলতে চাচ্ছেন না, কিন্তু নায়ক নায়িকাদের ধাওয়া কখনো খেয়েছেন কিনা? না, নায়ক নায়িকাদের ধাওয়া খাইনি, তবে এক্সপিরিয়েন্স অনেক কিছু হচ্ছে আর কি নায়ক নায়িকাদের বিষয়ে। আমরা ক্যামেরার বাইরে বা মনিটরের বাইরে যেভাবে আমরা মানে মনিটরে যেভাবে আমরা আসলে নায়ক নায়িকাদের দেখি, সেখান থেকে যখন কাছ থেকে দেখি, টোটাল ডিফারেন্ট একটা ব্যাপার, ডিফারেন্ট একটা ফিল। সো চমৎকার। আপনি যেহেতু একজন জার্নালিস্ট এবং আপনার পাশে জার্নালিস্ট, আমি শিওর যে কখনো আপনি জার্নালিস্টের ইন্টারভিউ নেন নাই, নিয়েছেন? নিয়েছি, নিয়েছেন? কার ইন্টারভিউ নিয়েছিলেন? বেশ কয়েকজনের। আচ্ছা, ঠিক আছে, আজকে আবারও একটা এক্সপেরিয়েন্স হোক। সেটা হচ্ছে আপনার পাশে সিমরান আছে, সিমরানকে যদি দুটো প্রশ্ন করতেন, আপনি কি প্রশ্ন করতেন? বিনোদনে কেন আসছেন? সিয়াম আহমেদের জন্য, সবাই জানে। কেন? আমি ফার্স্টে যখন কাজ শুরু করি 2021-এ, তখন হচ্ছে জেনারেল বিটে কাজ করতাম। তো তখন মনে হলো যে জেনারেল বিটে কাজ করে তো সিয়ামের সাথে দেখা হচ্ছে না, আমি তো তার ফ্যান, তো কিভাবে সিয়ামের পাশে যাওয়া যায় এটা ভাবছিলাম। আচ্ছা, তো পরে হচ্ছে ভাবলাম এক কাজ করি, বিনোদন সাংবাদিকতা করি, তাহলে তো সিয়ামের সিনেমা আসলেই তার সঙ্গে দেখা হবে। এরপরে বিট চেঞ্জ করে এই যে বিনোদনে আসা। তারপর কি সিয়ামের সাথে দেখা হয়েছে আপনার? হ্যাঁ, এরপরে সিয়ামের সঙ্গে দেখা হওয়ার পর ছবি তুলেছি এন্ড তাকে শেয়ারও করেছি যে আমি আপনার জন্য বিনোদন সাংবাদিকতা। ওয়াও, ইন্টারেস্টিং স্টোরি। সেকেন্ড কোয়েশ্চেন কি হবে? সেকেন্ড কোশ্চেন না, ভাবতে হচ্ছে, কারণ রিপিট আবার যদি আমার দিকে চলে আসে তখন একটা বিপদ হতে পারে। আচ্ছা, ইন্ডাস্ট্রিতে কাজ করছেন অনেকদিন ধরে, অনেক নায়কদের সঙ্গে পরিচয় আছে, ডিরেক্টর, প্রডিউসার, এর মধ্যে প্রেমের প্রস্তাব পেয়েছেন কতগুলো? প্রেমের প্রস্তাব? হ্যাঁ, সে তো হিসাব করে বের করা টাফ। কতগুলো? আমরা এক্সাক্ট কে কে দিয়েছে দরকার নেই, কতগুলো পেয়েছে? কে কে দিয়েছে সেটা আমরা পরে 20, পর্যালোচনা করব। 30, 40টা এরকম হতে পারে। মানে ডিরেক্টরও? হ্যাঁ, ডিরেক্টরও। আচ্ছা, লাইটম্যান, ক্যামেরাম্যান? না, লাইটম্যান ক্যামেরাম্যান পর্যন্ত না, ডিরেক্টর পর্যন্ত ঠিক আছে। ডিরেক্টর আর নায়ক নায়ক। আচ্ছা আচ্ছা, আর কোন প্রফেশনে? প্রোডিউসার? সাংবাদিকতাই তো করা হয়েছে, আর ডিরেক্টর নায়কের বাইরে ওরকম না।
Producer রা দেয়নি সাংবাদিকরা কখনো না, প্রোডিউসাররা না, সাংবাদিকরা? সাংবাদিকরা দিয়েছে। পাশের জনকে দিয়েছিল? না, আচ্ছা, এখন সিমরান যদি রাজু ভাইকে একটা প্রশ্ন করে, দুটো প্রশ্ন করে, তাহলে কি করবে? আমি জানি সিমরান অনেক বুদ্ধিদীপ্ত প্রশ্ন আমি করতে জানি পারে। কি প্রশ্ন করবে। না, প্রশ্ন করবো? কি প্রশ্ন না, করবে বলো বলেন। বলো বলো। আপনি যেটা জানেন ওটা করবে না ও। ওকে, দেখি দেখি। আচ্ছা, বিনোদনে অ্যাসাইনমেন্টে গেলে তো অনেক নায়িকারা এসে আপনাকে হাক করে, তো আপনার কাছে সবচেয়ে ভালো লাগে কার হাক? পরিমণির। পরিমণির আপনাকে তো খুবই হাক খুবই করেনি। খুবই মিথ্যে কথা, ওরম ওরম কেউ হাক করে না। আর যদি করেও খুব কাছের যারা, একদম ভাই বন্ধু টাইপের যারা, যারা আমার ভাই, মানে ওদেরকে গালি দিতে পারি এরকম সম্পর্ক যাদের সঙ্গে, ওরাই হচ্ছে এই কি অবস্থা আয়শা ধরলাম অ্যাজ এ ভাই। এটা কি সত্যি? As a এটা ভাই, এটার মধ্যে আসলে ও যে নায়িকা এরকম কোনো ব্যাপার আসলে নাই। হ্যাঁ, কার কার as a হাত ভাই, পেয়েছেন এ as a ভাই। পর্যন্ত? আচ্ছা সেটা তো মানুষের সামনে ভাই প্রেজেন্ট করেন, অন্য কিছু তো হতে পারে, তাই না? না, সেটা আমরা- নট লাইক দ্যাট। অতটুকু যাই না, কিন্তু কার কার হাত পেয়েছেন এ পর্যন্ত? কার কার পেয়েছি মনে নাই, এগুলো কোন কে হিসেব করে কোন রাখে? নায়িকা হাত এগুলো কে পেয়েছে? হিসেব করে কারো রাখে কথা বলো? মনে নাই? সব অ্যাসাইনমেন্টে গেলেই তো দেখি নায়িকারা এসে হাক করছে। আপনার কি কোনোটা মনে আছে? আপনি বলে দিতে পারেন। বলবো? আমার লাস্ট দেখা হচ্ছে তাসনুভা তিশা, আচ্ছা, তারপর তানিয়া বৃষ্টি, তার খুব ক্লোজ, এরা এসে হচ্ছে তাকে হাক ওরা আমার ভাই। ভাই। হ্যাঁ, আমার খুব তাসনুভা তিশা আপনার কাছের। ভাই? ওরা তানিয়া সবাই আমার ভাই, ওরা খুব কাছের। ওরা আমাকে ওরা পছন্দ করে অ্যাজ এ ভাই ব্রাদার। বাহ। ঠিক আছে, আমি ওদেরকে পছন্দ করি অ্যাজ এ ভাই ব্রাদার। ভাই ভাই বললে তাহলে হাক করা যায় নাকি? ভাই তো ভাইকে হাক করে, এটা হয় না? তাহলে রক্ষাবন্ধনে হচ্ছে একটা হ্যাঁ, রাখি করতেই পারে। arrangement তানিয়া আমরা ওরা আমাকে চাইলে, আমাকে হচ্ছে যদি, মানে আমাদের তো এই রিচুয়ালটা নাই, যদি চায় তারা যে আমাকে রাখি পরাবে, পরিমণিকে করতে কি পারে। বোন বানাবেন? পরিমণিকে বোন বানাবো না, পরি হচ্ছে আমার ক্রাশ বলা যায় আপনি বাংলা কোন নায়িকার ইন্ডাস্ট্রিতে। হাগের অপেক্ষায় আছেন? বাংলা ইন্ডাস্ট্রিতে এই একমাত্র ক্রাশ আমার পরি। কারণ হাগের অপেক্ষায় আছে কি নাই সেটা তো আমি জানি না। জন্মদিনে দাওয়াত পেয়েছিলেন? পরিমণির না, অত বড় তো আমি এখনো হইনি তো, আচ্ছা আচ্ছা। আর একটু বড় হতে দ্বিতীয় হবে। প্রশ্ন, না সরি, জন্মদিনে গিয়েছিলাম, দাওয়াত পেয়েছিলাম, কিন্তু sorry। আপনাকে হাক দেয়নি? না, কথাই হয় নাই আমাদের। আহারে। খুব দুঃখ, এটা মনে খুব দুঃখ। জাগর মাধ্যমে আজকে বলছি, যদি পড়ি কখনো তার মনে হয়। আপনাকে একটু হাক দেওয়ার জন্য নাকি? কিন্তু আমি ড্যাম শিওর এটা দেখার পরে এই নায়িকা আমার উপর রেগে যাবে এবং হচ্ছে ফিউচারে যখন তার ইভেন্ট থাকবে আমাকে কখনো ডাকবে না। আহারে। Hope so. সিমরান, দ্বিতীয় প্রশ্ন কি? ওকে, আপনি যদি দুটো কোনো হয় নাই? নো নো, আচ্ছা, একটাই ছিল। okay. আপনি যদি কোনো নায়িকার সঙ্গে কক্সবাজারে যাওয়ার সুযোগ পান, পরিমণি বাদে কার সঙ্গে যাবেন? বাংলাদেশে হুম, কক্সবাজারে যাব না, কিন্তু বাংলাদেশে আরেকটা নায়িকাকে আমার খুব ভালো লাগে ইদানিং, সেটা হচ্ছে তানজিকা আমিনকে। আচ্ছা। আমার দারুণ ভালো লাগে ইদানিং, ওনার অভিনয়, মানে এত দক্ষ মনে হয় ওনাকে দেখে। তানজিকা আমিনের সাথে আপনি কক্সবাজার যাবেন? না না, আমি ওটা বলি নাই কিন্তু, যে কক্সবাজারে যাওয়ার অপশন ছিল। কক্সবাজার ওরম কেউ কার সাথে নাই, যাবেন? ওরম কেউ নাই। বাইরে থেকে যদি আইফোন নিয়ে দিবে? যান? আইফোন দিবে? আইফোন দেবে? দিলে চিন্তা করে দেখবো যে যাওয়া যায় কিনা। আইফোন তো নায়িকারা দেয় না। কারা এখন দেয়? আমাকে যদি কেউ নিয়ে যেতে চায়, সে যদি একটা আইফোন দেয়, এখন তো আমি যতদূর জানি, আমরা শুনি যে কক্সবাজারে গেলে নাকি আইফোন পাওয়া যায়। কেন, আপনার তো আইফোন আছে, আরো আইফোন দিয়ে কি করবেন? ওইটা কে দিছে আগে জিজ্ঞেস করো। কষ্টের টাকায় কেনা, অনেক কষ্টের টাকায় পরিশ্রম করে তারপরে কেনা। হ্যাঁ। আচ্ছা, দিনের পর দিন পরিশ্রম করে, কি যেন সিনেমার ডায়লগ আছে না, যে মাথার ঘাম পায়ে ফেলে শরীরে রক্ত পানি করে সেই টাকা দিয়ে হচ্ছে আমার আইফোন কেনা। আচ্ছা আচ্ছা, বাহ, খুবই চমৎকার। আপনি অনেক কষ্ট করে আইফোন কিনেছেন, আমরা শুনে খুব আনন্দিত হলাম। সো একটু বলি যে বর্তমান সময়ে বলা হয় যে টিকটিকির থেকে সাংবাদিক নাকি বেশি হয়ে গেছে, এরকম বলা হচ্ছে কিছু মানুষের জন্য। হুম, যেমন ধরেন যেমন আমিও কিন্তু বিনোদন সাংবাদিক ছিলাম, আপনাদের সাথেই আমি কাজ করেছি জানেন, এবং অনেকদিন পর আমার সহকর্মীদেরকে যখন পেয়েছি আমার খুব ভালো লেগেছে। সো যখন কোনো একটা প্রেস মিটে যাই বা কোনো তারকা দাঁড়িয়ে থাকে, দেখি যে আমরা ভালো প্রশ্ন করতে থাকলেও পেছন থেকে এমন ধরনের প্রশ্ন থ্রো করা হয় যে নায়িকারা অনেক সময় বিব্রত হয়ে যায়। যে আপনার লুঙ্গির দাম কত, আপনার শাড়ির দাম কত, আপনি এই করেন কিনা, ওই করেন কিনা, বা হিরো আলম সম্পর্কে কিছু বলুন, যেটা আসলে এত বড় মাপের একজন সেলিব্রিটির সাথে একদম ছোট মাপের সেলিব্রিটিদেরকে যখন গুলিয়ে ফেলা হয় তখন একটু বিব্রত কিন্তু হয়। সো এখন কি সাংবাদিকদের সেই মর্যাদাটা আছে? আপনাদের মধ্যে কি উত্তর দেবে? সিমরান, সেই মর্যাদাটা কি আছে আগে যেই পরিমাণ মর্যাদা সমস্যা ছিল? হচ্ছে আমরা যখন আগে যেতাম তখন একটা মিনিমাম লেভেল পর্যন্ত দেখা যেত যে ফোন নিয়ে অনেকে আসছে,
তো এখন যেটা হয়েছে যে অনলাইনে যারা নিবন্ধিত তারা আসলেও কিন্তু খুব একটা প্রবলেম হয় না, তারা মোটামুটি জানে ব্যাপারগুলো। কিন্তু এখন দেখা যায় যেটা হয়, কিছু কিছু মানুষ ফোন নিয়ে, মানে তারা ইউটিউবারও না, কোনো অনলাইনে কাজ করে না, কোথাও না, কোথা থেকে যেন আসে এবং হুট করে নানান ধরনের প্রশ্ন করে। ওই জায়গাটা একটু প্রবলেম ক্রিয়েট হয়। আর যেহেতু এত মানুষ বেশি হয়ে গেছে, এই কারণে আর্টিস্টরাও মনে করে যে আচ্ছা জার্নালিস্ট মানেই তো উল্টাপাল্টা প্রশ্ন করবে, বা এই জিনিসটা দেখা যাবে যে আরো ডে বাই ডে আরো খারাপ দিকে যাবে। এখন তো আপনি সব- অ্যাঙ্করিংও এখানে আমি করছেন। ইনক্লুড হ্যাঁ। করতে চাই, সেটা হচ্ছে কি, মানে জার্নালিজমটা আসলে সস্তা হয়ে গেছে, এটা হচ্ছে সব থেকে বড় বিষয়। যে বিনোদন সাংবাদিক মানে হচ্ছে সস্তা, আমরা যেখানেই যাই। এখন দেখেন, আপনি একটা বুম নিয়ে গেছেন যেখানে একটা লোগো দেওয়া আছে, আপনার গলায় একটা আইডি কার্ড আছে যেটাতে প্রেস লেখা। এখন আপনি সাংবাদিক না, বা আপনি সাংবাদিক এটা ভেরিফাই করার তো ওই জায়গায় বসে ওয়ে নাই, কোনো তারকার খেয়ে দেয় কিন্তু এই কাজ নাই। কিন্তু সে দেখতেছে কি যে আমি এক জায়গায় গেছি, ওইখানে এত প্রেস কার্ড, এতগুলো বুম আসছে, তখন হয় কি সেই ব্যাপারটা খুব করে ফেলে, মানে নর্মালাইজ করে ফেলে যে আমি তো আসছি আর এত জার্নালিস্ট চলে আসছে, ঠিক আছে, হয়তো দেখা যাবে প্রমিনেন্ট কোনো হাউস না, হয়তো দেখা যাবে জাতীয় ক্যাটাগরির কোনো পত্রিকা না, কোত্থেকে আসছে, কে আসছে, কেন আসছে কেউ জানে না, বাট আসছে। সো ওই জায়গা থেকে না অনেকভাবে হচ্ছে নর্মালাইজ হয়ে যায় যে বিনোদন সাংবাদিকরা তো ডাকলেই পাওয়া যায়, ওদেরকে মানে বলাও লাগে না, ফেসবুকে একটা পোস্ট দিলেই তো আমার নামে নিউজ হয়ে যাচ্ছে। এবং ঠিক আছে? দেখেছি যে কিছু সাংবাদিক আছে একদম বাধা সাংবাদিক, যারা টিকটকারদের পেছনেই ঘোরে এবং ওটা তো তাদেরকেই আছেই। তারকা করা হয়। এই এই ধরনের কিছু বলতে চান কিনা আপনারা এই ব্যাপারে? না, ওইটা তো আছেই, আমাদের তো এখন ভিউ বাণিজ্য। এখন দেখেন প্রত্যেকটা হাউসই চায় ভিউজ, ঠিক আছে, ভিউজ না থাকলে, যেমন আগে টেলিভিশনে ছিল টিআরপি, এখন হচ্ছে ভিউজ। যে পত্রিকার ভিউজ বেশি, দেখেন খুব ন্যাচারালি আপনি চিন্তা করেন, আজকে আমরা জাগর সেটে বসে আছি, এখানে ইন্টারভিউ করতেছি, কোন দুইজন, লাস্ট কিছুদিন ধরে যে দুইজনের ভিউজ বেশি ছিল, আলোচনা বেশি ছিলাম, সেই দুইজন। আমাকে নিয়ে যদি আলোচনা না হইতো, আপনি আমাকে জীবনে এখানে গেস্ট করতেন না। একদম এই শোর নাম দা ভাইরাল শো। হ্যাঁ, আমাকে কিন্তু এখানে আপনি গেস্ট করতেন না। তাকে নিয়ে যদি শাকিব খান ইস্যুতে ওই যে যে ব্যাপারগুলো হয়েছিল, সে আলোচনায় আসছিল, তার ভিউজ ছিল, দ্যাটস ওয়াই তাকে কিন্তু এখানে গেস্ট করছেন, নাহলে আপনারা আনতেন না কিন্তু। সো দেখেন, আমরা প্রত্যেকটা জায়গায় কি করছি, যাদের ভিউজ আছে তাদেরকে কাউন্টেবল বানাচ্ছি, যাদের ভিউজ নেই তাদেরকে কাউন্টেবল বানাচ্ছি না। এখন আমার যে ভিউজ আসছে, আমার যে পপুলারিটি আসছে, ওইটা কেন আসছে ওইটা মানুষ দেখে না, মানুষ দেখে হচ্ছে বর্তমানেও কি করতেছে। সেটা তো আপনি একটা মানে একটা মাধ্যমের কথা বললেন, কিন্তু দা ভাইরাল শো এখানে আমরা বিগত সপ্তাহে বা বিগত মাসে যে সব আলোচিত টপিক, তাদেরকেই আমরা গেস্ট করি যারা আলোচনায় ছিল। তো আপনারা যেহেতু আলোচনায় ছিলেন, এই জন্য আপনারা গেস্ট। এবং Okay. অবশ্যই সেই কোয়ালিটিটা আপনাদের আছে বলে আপনারা গেস্ট, যে কোনো কোয়ালিটির গেস্ট কিন্তু এখানে বসতে পারে না। এটা জাগো তাদের হচ্ছে কোয়ালিটি মেইনটেইন maintain করছে, করি, বা আপনারা হচ্ছে যারা এই প্রোগ্রামটা চালাচ্ছেন আপনারা মেইনটেইন করছেন, বাট এটা সবাই তো মেইনটেইন করে না। দেখা যায়, দেখেন আমি যদি খুব বলি, আজকে আমি একটা নতুন একটা মানে মিডিয়ার নাম দিয়ে কোনো একটা, ধরেন আনোয়ার টিভি আমি চালু করে দিলাম, দেওয়ার পরে হচ্ছে আমি সস্তা এখান থেকে ওখান থেকে ধরে টোরে ইন্টারভিউ করে খুব ভাইরাল করলাম, আমার পেজে মোটামুটি মিলিয়ন খানেক লাইক চলে আসলো। দেন আমি যদি কোনো বড় তারকার কাছে যাই, সে আমার পেজটা চিনে, কারণ তার সামনে কখনো না কখনো আমার এই পেজের থেকে ভিডিও গেছে, সে আমার পেজটা চিনে, সে আমাকে আমার সঙ্গে আরামসে কথা বলবে। কিন্তু আপনি দেখেন, খুব কোয়ালিটিফুল কাজ করতেছে, এরকম অনেকগুলো হাউস আছে যাকে আমি দেখাই দিতে পারবো যে এরা খুব কোয়ালিটিফুল কাজ করতেছে, কিন্তু ওদের ভিউজ নাই। দ্যাটস ওয়াই ওরা কোনো আর্টিস্টের সামনে গিয়ে কথা বলতে পারে না, ওরা কোনো তারকার সামনে গিয়ে কথা বলতে পারে না, তারকা চেনেই না তুমি কে ভাই। তাহলে ভিউজ এখন মাপকাঠি হয়ে গেছে, মাপকাঠিটা গুণগত মানের। views, তাহলে হ্যাঁ। গুণগত মান তো আসলে তাহলে রক্ষা হচ্ছে না, না। হচ্ছে এই না। কারণে কি সাংবাদিকদের মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে? ওই যে অ্যাভেলেবেল হয়ে যাওয়া এবং হচ্ছে ভিউর পেছনে দৌড়ানো, দুইটার কারণে হচ্ছে সাংবাদিকদের হচ্ছে মান কমে গেছে। একটা সময় ছিল সাংবাদিকরা হচ্ছে নায়ক নায়িকারা, কোন নায়ক নায়িকা উঠবে বা কোন নায়ক নায়িকার ক্যারিয়ার উঠবে, কোন নায়ক নায়িকা আসলে পড়তি নায়ক নায়িকা হবে, সেটা নির্ধারণ করতো। এখন কি আপনাদের হাতে সেটা আছে? একদমই না, কারণ এখন এত জার্নালিস্ট যে কেউ স্পেসিফিক ভাবে ঠিক করার দরকার হয় না, সবকিছু অটোমেটিক হয়ে যায়। সেটাই। একটু আপনাদের ব্যক্তিগত তথ্য সম্পর্কে জানতে চাই, মানে আপনাদের বলতে আপনাদের ইন্ডিভিজুয়াল ব্যক্তিগত তথ্য। সেটা হচ্ছে সিমরানের বেড়ে ওঠা কোথায়? আমার বেড়ে ওঠা ঢাকায়, আম্মু আব্বু দুজনই ঢাকায়। মানে অরিজিনাল ঢাকাইয়া, যে মানে ঢাকাইয়া কুট্টি। ঢাকায় বেড়ে ইভেন আমার মানে দাদার বাড়ি নানু বাড়ি দুইটাই পুরান ঢাকায়। ও ওয়াও, তাহলে তো আপনি ঢাকাইয়া ঢাকাইয়া কুট্টি ভাষা আর কথা কি। বলতে পারেন নাকি? হ্যাঁ পারি, নানু বাড়িতে গেলে তখন বলা হয়। একটু শোনাবেন নাকি আমাদের? না এখন বলা হচ্ছে না, কারণ অনেক বছর ধরে হচ্ছে হয় কি যে অ্যাজ ইউজুয়াল কাজ করতে করতে ওটা অনেক পিছিয়ে ছুটে গেছে। আচ্ছা আচ্ছা। আর হোয়াট অ্যাবাউট ইউ? আমার হচ্ছে জন্মস্থান যদি বলি তাহলে হচ্ছে উত্তরা,
ওটাও গ্রাম। উত্তরা এভাবে কেউ বলে? মানে আমাদের উত্তরা। জন্মস্থান হচ্ছে গুলশান, এরকম আমার type হচ্ছে এর আর কি। জন্মস্থান হচ্ছে উত্তরা, আমি হচ্ছে উত্তরার পশ। বর্ষালা। হ্যাঁ, পশ ছেলে। যাই হোক, উত্তরা হচ্ছে আমাদের জন্মস্থান, আমার জন্মস্থান। আর গ্রামের বাড়ি যদি ওই অর্থে বলি, দাদার বাড়ি সেটা হচ্ছে বাগেরহাটে, খুলনা বাগেরহাট। খুলনা বাগেরহাট, বাহ। এখনো কি উত্তরায় থাকছে? না, এখন হচ্ছে পুরো পরিবার গ্রামে আছে, দাদার বাড়িতে আছে। মানে দাদা চলে যাওয়ার পরে, দাদা দাদি এখন কেউই নাই। ওনারা চলে যাওয়ার পরে গিয়ে হচ্ছে বাবা আস্তে আস্তে করে গ্রামে শিফট হয়ে গেছে আর কি। আচ্ছা, সিমরান তো সিয়ামের জন্য, নায়ক সিয়ামের জন্য সাংবাদিকতায় আসলো, সো রাজু কার জন্য আসলো? স্যাটিসফ্যাকশনের জন্য। কিসের পরিতৃপ্তি আপনার প্রয়োজন? না, আমার মানে জার্নালিজমের প্রতি, মানে লেখালেখির প্রতি তো একটা ঝোঁক আমার ছিল অনেক অনেক, মানে ছোটবেলা থেকেই আমার লেখালেখির প্রতি একটা ঝোঁক ছিল। অনেক লিখেছি, ম্যাগাজিন থেকে শুরু করে সাপ্তাহিক, দৈনিক, এগুলোতে লিখেছি। তো তখন থেকে ওই সাংবাদিকতার উপরে একটা আলাদা একটা ঝোঁক চলে আসছিল। আচ্ছা। ইভেন আমি এইখানে একটা মজার জিনিস আমি শেয়ার করি, সেটা হচ্ছে যে কোনো এক টেলিভিশনে, আমি নাম বলবো না, খুব প্রমিনেন্ট বাংলাদেশের কোনো এক টেলিভিশনের জার্নালিস্ট একদিন হচ্ছে আমাকে বলতেছিল, এটা খুব ফান মানে একটা কথা, যে ওনার হচ্ছে বাসে ভাড়া দিতে হয় না। তো আমি জিজ্ঞেস করলাম, আপু কেন ভাড়া দিতে হয় না? তো উনি বললো যে আমার কাছে তো প্রেসের কার্ড আছে, তো এই জন্য আমার থেকে ভাড়া নেয় না বাসে। তো আমি বললাম কি, আমার তো মানে প্রচুর পরিমাণে বাস ট্রাভেল করতে হয়, স্টুডেন্ট কার্ড দেখা অনেক সময় হয় না, তো আপনি হচ্ছে আমাকে একটা প্রেস কার্ড করে দেন, ঠিক আছে? তো উনি আমাকে বললো কি, তুই আমাকে হচ্ছে 15,000 টাকা দিস, 15,000 টাকা দিলে আমি অমুক টেলিভিশনের প্রেস কার্ড করে দিব। তো এখন আমি অত টাকা কই পাবো, স্টুডেন্ট মানুষ, তো আর হলো না। তো ওই সময় কেন যেন মানে ওই জার্নালিজমের প্রতি একটা আকর্ষণ তৈরি হলো, খোঁজা শুরু বাসের ভাড়া করলাম না দেওয়ার জন্য? টাকা না দিতে পারার কারণে, যে আসলে এই কার্ডের ক্ষমতাটা কত দূর এইটা দেখা, একটা মানে মেন্টালি একটা তৈরি হলো আর কি, ঝোঁক তৈরি হলো। ওখান থেকে হচ্ছে এমনিতে তো ঝোঁক পিছনে ছিলই, লেখালেখির ঝোঁকটা, যে প্রচুর পরিমাণে লিখতে হবে। তো দেন এই কার্ডের বিষয়টা আসলো, ওখান থেকে একটু রাগ হলো যে আমি 15,000 টাকার জন্য আমি একটা আইডি কার্ড করতে পারলাম না। 15,000 টাকা আমার কত টাকা বেঁচে যাইতো, এই গাড়ি ভাড়াগুলো বেঁচে যাইতো। সো এরপরে গিয়ে আমার কোনো একটা প্রবলেমে আমি একজন জার্নালিস্টকে দেখলাম, যিনি হচ্ছে মানে এটা একটু সিনেমাটিক আবার কথা হয়ে যায়, সেটা হচ্ছে উনি ওইখানে খুব টাকা পয়সা নিয়ে খুব মানে করলো, বাট আলটিমেটলি ওটা কোনো মানে প্রবলেমটা সলভ করতে পারলো না। তো ওইখানকার লোকজন বলতেছিল যে যদি সে ভালো জার্নালিস্ট হতো তাহলে এইটা করা তার জন্য পুরো বাঁ হাতের খেলা ছিল, তো সে চাইলে এটা সমাধান করতে পারতো। ওই সময় আবারও মনের ভিতরে একটা তৈরি হলো যে ইফ আমি জার্নালিস্ট। সো এরকম মানে টুকরো টুকরো অনেকগুলো ঘটনা আছে, যে ঘটনাগুলো আমাকে হচ্ছে দিন শেষে সাংবাদিক হওয়ার যে বিষয়টা ওইখানে পুশ করছে, যে সাংবাদিক হতে হবে। আর দেন হচ্ছে আমার এক দাদা আছেন, শিপন হালদার নামে, উনি আমাকে প্রপার সাংবাদিকটা বানাইছে আর কি। আচ্ছা, উনি মানে না দাদার থাকলে, হাতে হাতেখড়ি। হ্যাঁ, উনি না থাকলে, আমি ওনার নামটা বলছি না অন্য একটা কারণে, বাট উনি না থাকলে হয়তো আমি সাংবাদিক হতে পারতাম না কোনোদিনও। উনি ছিলেন বলেই আমি কিন্তু সাংবাদিক। একটু কি বলে, বিশেষ দ্রষ্টব্য দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে সাংবাদিক হলে বাসের ভাড়া দেয়া হয় না বা দিতে হয় না, এটার কোনো নিয়ম নাই। সাংবাদিক যে হওয়ার পরে আমি আর সাংবাদিক বাসে বলে উঠিনি। যে আমি সাংবাদিক, বাসের ভাড়া দিব না, তাকে কেলানো উচিত সেই বাসেই। আর দ্বিতীয়ত হচ্ছে সাংবাদিকরা কখনো টাকা পয়সার ব্যাপারও ঠিক করতে চায় না, যে সাংবাদিকরা এরকম করে তাদেরকে ধরেও কেলানো উচিত বলে আমি মনে করি। আর আইডি কার্ডের মিসইউজ করাও ঠিক না। ওই ঠিক আছে? বয়সে আমাকে আসলে এই বুঝটা কেউ দিতে বুঝটা পারে কেউ না, আর যদি দেয়নি। বুঝটা দিত তাহলে আজকে আমি সাংবাদিক হতাম না। বেশ ভালো। আর পড়ালেখার ব্যাপারটা যদি একটু জানতে চাই, সিমরান কোথা থেকে পড়াশোনা করেছেন? আমার হচ্ছে একদম শুরুতে হচ্ছে ডিরেক্টর হওয়ার ইচ্ছা ছিল, আচ্ছা তো এই কারণে স্ট্যামফোর্ডে ফিল্ম অ্যান্ড মিডিয়া নিয়ে পড়ি। আচ্ছা আচ্ছা। স্ট্যামফোর্ডে ফিল্ম অ্যান্ড মিডিয়া নিয়ে পড়তে পড়তে দেন মনে হলো যে সিনেমা বানাবো, থাক একটু সাংবাদিকতা করি। এই যে সাংবাদিকতা আসলাম, এই থেকে আর বেরোতে পারলাম না, ভয়ঙ্কর নেশা এটা। আচ্ছা, বেশ ভালো। সাংবাদিকতা ছাড়া সিমরান আর কি কি করছেন? সাংবাদিকতা ছাড়া মাঝে মাঝে অভিনয় করা হয়, হুম। আর মাঝে মাঝে লেখালেখি করা হয়, কি আর অভিনয় সবচেয়ে করেছেন? সবচেয়ে ভালো লাগে হচ্ছে রিলস ভিডিও বানাতে। যে কোনো জায়গায় গেলে রিলস বানাতে পারলেই মনে হয় যে শান্তি পাচ্ছি খুব। টিকটকীয় প্রাণী। টিকটক না, রিলস। টিকটক আর রিলস এটা দুই জিনিস। তাই নাকি? একই তো, সবাই তো মুখ মিলিয়ে নাচে দেখি এখন না, আমি রিলসে। মুখ মিলিয়ে নাচি না, আমি জাস্ট হচ্ছে একটু হাঁটতেছি চলতেছি, ওটা একটু কেউ রিলস বানানো ভালো লাগে। আচ্ছা আচ্ছা, মানে টিকটকার আর রিলসার না রিলকার কি বলা যায় এটাকে? আচ্ছা হোয়াটএভার, যাই হোক, ব্যাপারটা হচ্ছে আপনি কি মনিটাইজেশন থেকে আর্ন করেন?
না, আমার ফেসবুক আইডি এখনো প্রফেশনাল মোডে অন নেই, সো মনিটাইজেশনের কোনো চ্যাপ্টারই নেই। বাহ, চমৎকার। এমনিতে আপনার কি কি গুণ আছে, বা আপনি বলছিলেন যে মুভি করেছেন, সো কোন মুভি করেছেন? অনন্য মামুনের একটা সিনেমার শুটিং হয়েছিল 2023 সালে, স্পর্শ নামে, যেখানে হচ্ছে নীরব ছিলেন ক্যারেক্টারে, আর হচ্ছে ঋতুপর্ণা ছিলেন। তো ঋতুপর্ণা দিদির হচ্ছে গিয়ে একটা বেবি হয়, তো একটা ডক্টরের ক্যারেক্টার ছিল, সেটা করেছিলাম। আচ্ছা, সেটা কি মুক্তি পেয়েছে এখনো? না, এখনো মুক্তি পায়নি, সেটা সম্ভবত আগামী বছর মুক্তির পরিকল্পনা চলছে। বাহ, তাহলে আমরা আগামী বছর সিমরানকে, ছোট্ট সিমরানকে দেখতে পাবো না? 5 বছর আগে, ইনশাআল্লাহ 2-3 বছর 2-3 বছর আগের। বাহ, আপনি মিউজিক ভিডিও করেছেন শুনলাম। হ্যাঁ, কি মিউজিক মিউজিক ভিডিও করা ভিডিও? হয়েছে। মিউজিক ভিডিও একটা হচ্ছে স্ট্যামফোর্ডের আমাদের অ্যাসাইনমেন্ট ছিল, সেখানে আচ্ছা। আমাদের একটা সিনিয়র আপুর প্রজেক্ট ছিল, সেটার জন্য করা হয়েছিল। আচ্ছা আচ্ছা, এমনিতে প্রফেশনালি মিউজিক ভিডিও করেছেন কোনো? না, ওরকম ভাবে করা হয়নি, এমনি আচ্ছা। অ্যাক্টিং করা হয় মাঝে মাঝে, শখে টুকটাক আর কি করি। বাহ। আর রাজু ভাইয়া, আপনি সাংবাদিকতা এবং মেয়েদেরকে ডিস্টার্ব করা ছাড়া আর কি কি করেন? আচ্ছা, আপনাকে কখন ডিস্টার্ব করছি? না, আমাকে মেয়ে তো না? আমি আপনার বোন না, আমার কাছে তো খবর আসে। পৃথিবীর কোনো সুন্দরী রমণী আমার বোন না, তাই নাকি? তাহলে তানিয়া বৃষ্টি আর তাসনুভা তিশা কি পুরো ভাই। ভাই, আচ্ছা আচ্ছা, বলেন। ওরা কি জানে যে ওদের যে জেন্ডার চেঞ্জ করে দেওয়া হয়েছে? জেন্ডার সেটাও- চেঞ্জ না, বিষয়টা ভাই- জেন্ডার চেঞ্জ। ভাই হয়ে গেল কি ভাই করে? কি করে হলো? কিভাবে বিষয়টা হলো? জেন্ডার চেঞ্জ আপনি না, কিভাবে জানলেন ভাই? ভাই কি করে হয়? বোন সম্পর্ক, হতে পারে। সম্পর্কের বিষয়টা। আচ্ছা, হোয়াট এভার। আচ্ছা, আচ্ছা, আমরা বোন কি ওইদিকে গালি না দেওয়া যাই, যায়? বোন কি গালি দেওয়া যায়? ওইদিকে না যাই। আপনি গালি দেন তানিয়া বৃষ্টিকে? না, তাহলে সম্পর্কের কথা আমি বুঝাচ্ছি। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি, ঠিক আছে, আমরা ওইদিকে না যাই। আপনি বলছিলাম যে আর কি কি গুণ আছে হাক করা ছাড়া নায়িকাদেরকে? আমার আসলে ওরকম স্পেসিফিক কোনো গুণ নাই, হুম হুম হুম। আজ তো কিছুই বেগুন নাই? বলা যায় আর কি, কোনো গুণই নাই আসলে। নাচ গান, কবিতা আবৃত্তি? আপনি তো এগুলো কবিতা পারেন, আমি এগুলো যতটুকু হয় না জানি। আমাকে দিয়ে আসলে। একটা ছড়া শোনান না, একটা ওই ছড়া, দেখা যায় তাল হাট্টিমা গাছ। টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটি শিং, তারা হাট্টিমা টিম টিম। একদমই মিথ্যা কথা বলছে। ফেসবুকে একটা কবিতা আপলোড দিলে তখন দেখি যে মানুষের কমেন্ট থাকে যে আবারও কবিতা শুনতে চাই, শুনতে চাই, শুনতে চাই। আর তাছাড়া অ্যাক্টিংও বেশ ভালো পারে। একটা তো অ্যাক্টিং শর্ট ফিল্মের ভিডিও ফেসবুকে এত ভাইরাল হয়, সেটা দেখে আমি দেখলাম। মজার কথা একটা, আমার হচ্ছে তার সাথে, সে আমার অফিসের কলিগ ছিল আগের অফিসে, কিন্তু আমি তাকে প্রথমবার নোটিস করি তার অ্যাক্টিং এর একটা ভিডিও দেখে। মানে এত সুন্দর অ্যাক্টিং করে সে, সেটা দেখে মনে হলো বাহ, ছেলেটা তো ভালো অ্যাক্টিং করে। আচ্ছা, তাহলে কি Wow, ভবিষ্যতে হাততালি, একটা ফিল্ম হাততালি। এন্ড মিডিয়াতে সিমরান যেহেতু পড়েছে, ভবিষ্যতে কোনো ফিল্ম বানালে কি রাজু ভাইকে নায়ক অবশ্যই দিবেন? অবশ্যই ফার্স্ট নায়িকা কাকে কাস্টিং এ বানাবেন? হচ্ছে তাকে নেওয়ার একদম প্ল্যান আছে। আর নায়িকা তাসনুভা তিশাকে নেওয়া যেতে পারে, তার সাথে ভালো মানায়। আচ্ছা, ওকে, নাইস। বাহ, খুবই 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 চমৎকার। কাস্টিং ভালো হয়েছে। ডেট কবে দিব? ডেট টাকা দিতে পারবে কিনা আগে জিজ্ঞেস করেন। তা দিতে পারবো, প্রবলেম নেই। সে গুণী অভিনেতা, তাকে যদি পেমেন্ট না দেই তখন ব্যাপারটা কেমন দেখা যায় না? আচ্ছা, সাংবাদিকতার বিষয়ে যদি কোনো ইথিক্স, অবশ্যই তো আছে, সাংবাদিকতার তো কিছু ইথিক্স আছে, কিছু প্রিন্সিপাল আছে, তো সেক্ষেত্রে আমাদের দেশের এখন যেই সাংবাদিকতার টার্মস চলছে বা যেই ট্রেন্ড চলছে, সেখানে কি কি এথিক্স নাই বলে আপনারা মনে করেন? সব থেকে বড় বিষয় হচ্ছে আমাদের ম্যানারটাই আমরা ভুলে গেছি। এথিক্স তো অনেক পরের বিষয়। কি কি ম্যানার থাকা উচিত? ম্যানার বলতে কি, দেখেন, একটা তারকার সঙ্গে বা একটা শিল্পীর সঙ্গে একজন সাংবাদিকের যেরকম সম্পর্ক হওয়া উচিত, আমার মনে হয় না যে ওরকম সম্পর্ক আমাদের খুব একটা এখন ডেভেলপ করা যায়। আমাদের মধ্যে ওই সম্পর্কটা নাই আসলে। একদম হাতে গোনা 2-4 জন বা যারা আসলে স্টার হয় নাই, যেমন আমি 1000 দিন চাইলেও এই মুহূর্তে দাঁড়ায় আমি শাকিব খানের সঙ্গে যোগাযোগ করতে পারবো না। এখন আমি কোনো একটা প্রমিনেন্ট হাউসের এখন সব থেকে সিনিয়র যেসব সাংবাদিক আছে তাদের মধ্যে একজন আমি শাকিব খানকে রিচ করতে পারবো না। সেটার জন্য আমাকে ভায়া হতে হবে, ভায়া হয়ে হয়ে তারপর আমি পারবো কিনা সন্দেহ আছে। এখন দেখেন, তার সঙ্গে কিন্তু আমার এরকম সম্পর্ক হওয়ার কথা না, বাট এরকম কিন্তু হচ্ছে। এই জিনিসগুলো কেন হচ্ছে? সাংবাদিকদের মধ্যে এবং তারকাদের সঙ্গে যে গ্যাপটা, এটা আসলে কেন হচ্ছে? কেন হচ্ছে? এই যে ম্যানার প্রবলেম, আমরা হয়তো তাকে প্রপার সম্মানটা দিতে পারি নাই। না হলে কেন হচ্ছে একজন বিনোদন সাংবাদিককে হচ্ছে একজন স্টার দূরে রাখবে? আচ্ছা, এটা তো যেখানে- আপনার দিক থেকে গেল, কিন্তু সিমরান কি মনে হয় কি কি ইথিক্স থাকা উচিত সাংবাদিকদের? সবচেয়ে মেইন প্রবলেম হচ্ছে কি, আমরা যখন এখন মানে কোনো তারকার সম্পর্কে কিছু জানি, সেটা নিউজ করার আগে আমাদের 2-3 বার ভাবতে হয় যে সে মাইন্ড করবে কিনা। মানে এখন এমন হয়েছে যে অনেক ব্যাপারে অনেকে কিছু জানার পরও
সেটা আমরা হচ্ছে নিউজ করতে গেলে আমাদের অনেক বেশি ভাবতে হচ্ছে, হুম হুম। কারণ আজকাল দেখা যাচ্ছে যে তাদের সম্পর্কে কিছু বলাই যায় না, কিছু বললে বললে তারা কি হুমকি আসে? তারা খুব অভিমানী হয়ে ওঠে, অফিসে কল আসে বা হচ্ছে গিয়ে কেন এটা নিউজ হলো এরকম টাইপের ব্যাপার। তো দেখা যায় আমাদের সবসময় হয় কি তাদের নিয়ে পজিটিভ নিউজই করতে হয়, নেগেটিভ নিউজ করতে গেলে 5বার ভাবতে হবে যে নেগেটিভ নিউজ কি করবো, করার পর এটা কি হবে, অনেক কি হবে। অনেক হয়ে গেলেও তারা যেই ধরনের কল করে ভাইয়া এটা কেন করলেন, আপু এটা কেন করলেন, এরপরে হচ্ছে যে, মানে টোটালি জিনিসগুলো হয় কি আর নিউজ এক সময় মনে হয় যে ঠিক আছে ওকে জানি এতটুকুই থাক আর নিউজ দেওয়ার দরকার নেই। আচ্ছা, এমন হয়ে মানে যাচ্ছে। বিভিন্ন চাপ প্রয়োগ বা বিভিন্ন কথা বলার কারণে একটা সময় ছিল সাংবাদিকরা যৌক্তিক আলোচনা সমালোচনা করতে পারতো তাদের কাজে, কিন্তু এখন করতে পারছে না। রাজু ভাই কি এই জন্যই মাঝে মাঝে চুপ থাকেন? আমি বরাবরই চুপ থাকি। কেন, আপনি কি কখনো হেডলাইন লিখতে গিয়ে আবেগ কাজ করলো বিবেক কাজ করে না এরকম আছে, বা বিবেক কাজ করছে আবেগ কাজ করছে না এরকম হয়েছে? আমার ব্যাপারটা হয় কি, আমি যে বসের আন্ডারে চাকরি করি, আপনি চেনেন তাকে খুব ভালো করে, ওই বসের একটা ব্যাপার হচ্ছে কি, করতে মন চাইছে করো, তারপরটা দেখো। হুম হুম। যদি তোমার কাছে প্রপার ইয়া থাকে, প্রুফ থাকে, তোমার কাছে যদি মনে হয় এইটা সত্যি, তুমি কারো নামে প্রোপাগান্ডা ছড়াচ্ছ না, তাহলে ওকে ফাইন, লেটস ডু ইট। আচ্ছা, সো দ্যাটস ওয়াই আমাকে আসলে অত কিছু ভাবতে হয় না। মানে সত্য তুলে ধরতে কোনো বাধা হয় না, না? এই ক্ষেত্রে যদি কোনো প্রবলেম ক্রিয়েট হয় সেটা আমার বসই দেখে, সেই সব কিছু সামাল দেয়। ওই ঝড় ঝাপটা এগুলো আমার পর্যন্ত আসে না। সো দ্যাটস ওয়াই হয় কি, মানে এটা সব হাউসে পাওয়া যায় কিনা আমি জানি না, আমি বিনোদনে যেহেতু ওনার আন্ডারে এখানে কাজ করতেছি, আমি এখান থেকেই দেখছি যে আমাদের নামই বলি মুরাদ ভাই, আমাকে বিনোদন সাংবাদিক বানাইছে উনি, এবং প্রথম দিন থেকে এখন পর্যন্ত উনি আমাকে বরাবর একটা জিনিস বুঝাইছে কি, যে যদি মনে হয় যে এই নিউজটা করার দরকার নাই, এটা আসলে ওরকম বড় ধরনের কোনো অপরাধ না, বা এটা আসলে পাবলিকের জানার কোনো প্রয়োজন নাই, তাহলে ওটা দরকার নেই। আচ্ছা, বাহ, বেশ যদি ভালো। যদি মনে হয় যে না, এই তারকা এমন একটা কাজ করছে যেটা আসলে পাঠক মানে দর্শকের জানা উচিত, পাঠকের জানা উচিত, যেহেতু আমরা পত্রিকাও লিখি, পাঠকেরও জানা উচিত, দেন ওকে ফাইন করে ফেলো, তারপর দেখা যাবে। বাহ, সো এই কারণে আমার কাছে মনে হয় যে অনেক কিছু ঠিক আছে, অনেক কিছু আমি করতে পারি আমার জায়গা থেকে। ফ্লেক্সিবিলিটি। কিন্তু সম্পর্কের কারণে অনেক সময় কি অনেক কিছু সম্পর্কের- জেনেও না জানার ভান অন্যদিকে তাকায় থাকা এরকম হয়? সেটা হয় হচ্ছে প্রেম প্রীতি ভালোবাসা, ওইসব ক্ষেত্রে এগুলো আমরা করি, যেমন হচ্ছে অমুক নায়কের সঙ্গে অমুক নায়িকার প্রেম আছে, আমি জানি, কিন্তু ওইটা নিয়ে আমি কিছু লিখছি না, ওইটা নিয়ে আমি নিউজ করছি না, কারণ দেখা যায় যে সম্পর্কের দিকে তাকাই। কিন্তু যখন হচ্ছে দেখি যে ও একটা ক্রাইম করে ফেলছে, তখন যত ভালো সম্পর্কই হোক না কেন, ওটা আমার কাছ থেকে ছাড়টা পাবে না সে, এবং পায়ও না। বাহ, খুব চমৎকার। অনেক আর্টিস্টকে আমরা অনেক সময় ভালোবেসে অনেক কিছু হাইড করে রাখি যে না ঠিক আছে, একটা ভালোবাসা কাজ করে তাদের প্রতি, তখন ট্রাই করি যে ভালো জিনিসগুলো তুলে ধরার এবং এই জিনিসগুলো পেয়ে থাকুক। আচ্ছা, এরকম হয়েছে কখনো টাকার অফার পেয়েছেন, অনেক মোটা অঙ্কের টাকা, যে তুমি এই রকম পজিটিভ নিউজ করো তাহলে এত টাকা দেওয়া হবে, আর তুমি এই নিউজটা করেছো এটা উঠায় ফেলাও তাহলে তোমাকে আমরা এত টাকা গিফট করবো, এরকম কি কারোর সাথে হয়েছে কখনো? এরকমটা হওয়ার এখন আর সুযোগ নাই। এরকম কেন? হয়নি। এরকম হওয়ার সুযোগ নাই কারণ আমি মানে কিভাবে বলি কথাটা, যে ধরেন আমি কোনো একটা হিরো বা নায়িকার নামে একটা নেগেটিভ নিউজ করছি, নেগেটিভ বলতে সে খারাপ করছে, আমি নিউজ করছি, করার পরে দেখা যায় বইটা সাপোর্ট দেওয়ার জন্য আরো 4-5 জন দাঁড়ায় গেছে, তারা ওই নায়িকা বা নায়ককে সাপোর্ট দেওয়ার জন্য তারা পজিটিভ নিউজ করতেছে যে না এটা সে করে নাই, খুব জোর দিয়ে তারা হচ্ছে স্লোগান দিয়ে দিয়ে নিউজ করতেছে। তো দেখা যায় কি যে আমি একটা বড় ধরনের ক্রাইম আমি হচ্ছে আনলাম সবার সামনে, বাট অন্যান্য অনেক জার্নালিস্টরা মিলে ওইটাকে নর্মালাইজ করে ফেলছে, ঠিক আছে। সো যার কারণে হয় কি যে নায়িকারা আমাকে ওই অফার যে দিবে, নায়করা আমাকে যে অফারটা দিবে সেটা দেওয়ার তারা প্রয়োজন মনে করে না। সো দ্যাটস ওয়াই এজন্যই হয়তো এখন নায়ক নায়িকাদের ক্যারিয়ার এখন সাংবাদিকতার উপর নির্ভরশীল না না। না, এবং আমি যতটুকু জানি যে একটা সিন্ডিকেটও আছে, মানে এতে কিন্তু সাংবাদিকদের, তারাই সস্তা হয়েছে দিন শেষে। তাই? হ্যাঁ, আপনি একটা জিনিস চিন্তা করেন, আগে শাবনূর আপুর জন্য আমি জানি, মানে শুনেছি, এটা আমি আসলে দেখিনি কখনো, শাবনূর আপুকে একবার দেখার জন্য এফডিসির সামনে মানুষজন লাইন ধরে দাঁড়ায় থাকতো। উনি যেদিন ইয়াতে আসবে, এফডিসিতে আসবে, সেদিন হচ্ছে গেটের সামনে যে মানে লোক ঢোকার জায়গা পাওয়া যেত না, এমন একটা অবস্থা হয়ে যেত। সালমান শাহর কথা বলেন, শাকিব খানের প্রথম জীবনের কথা বলেন, এখন হ্যাঁ শাকিব খানের প্রচুর ভক্ত আছে, বাট আপনি আজকে দেখেন শাকিব খান আজকে এফডিসিতে যাবে, কয়জন লোক যাবে ওখানে শাকিব খানের দেখতে? সর্বোচ্চ 30 জন, 40 জন, 50 জন, ওনার মতন একটা স্টার, কিন্তু যাচ্ছে 50 জন মানুষ। ওইখানে তো ওই দিন কাউরান বাজারটা পুরো বন্ধ হয়ে যাওয়ার কথা, শাকিব খান আসতেছে। রাজ্জাক সাহেব আসলে এরকম হইতো, তারপরে হচ্ছে আলমগীর সাহেব আসলে এটা এরকম হতো এক সাংবাদিকতার কি সময়। প্রভাব পড়লো? আমি বলছি
তো এখন হয়েছে কি, ওনারা সোশ্যাল মিডিয়ায় খুব অ্যাক্টিভ হয়ে গেছে। আচ্ছা। ওনারা কিছু করতেছে, সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিচ্ছে, সবকিছু ওনাদের মানে ব্যক্তিগত জীবনের নানান ধরনের তথ্য যেটা আরামসে পাবলিক জেনে যাইতো, যেটা আগে জানতে পারতো না। আমি যখন আপনার বিষয়ে সব জানি, তখন আপনার প্রতি আমার আগ্রহটা থাকবে কিভাবে? আচ্ছা, মানে আপনার available ডেইলি হয়ে লাইফ, গেছে। হ্যাঁ আপনার ডেইলি লাইফটা আমার কাছে অ্যাভেলেবেল। আমি জানি আপনি কি করতেছেন, আপনি আজকে কোথায় যাচ্ছেন, আপনি কোন দেশে ঘুরতে যান, আপনি কোন ধরনের ড্রেস পরেন, সব আমি জানি। আপনি কোন ধরনের গাড়িতে চলেন, ইভেন আপনি কোন ধরনের সিগারেট খান, সেটা পর্যন্ত আমি জানি। সো আমার তো আপনার প্রতি আগ্রহটা থাকবে না। আগে কি হইতো দেখেন, আগে হইতো কি, যদি কোনো নায়ক বা নায়িকার জানতে হইতো নায়িকার বিষয়ে, তখন একটা পত্রিকার উপরে নির্ভর হইতে হতো, টেলিভিশনে কবে একটা ইন্টারভিউ হবে সেটার উপর নির্ভর হতে হতো। তো যার কারণে হতো কি, আগ্রহটা থাকতো। আমি শুনেছি একসময় সাংবাদিকরা এফডিসি বা বিভিন্ন নায়ক নায়িকাদের বাসার সামনে দাঁড়ায় থাকতো যে কখন বের হবে, গাড়িটা কোন মডেলের বা কি করছে, কোন জামা পরছে, এগুলো দেখে তারপরে পত্রিকা বা নিউজ করার ক্ষেত্রে। এখন যেটা করে যে নায়িকারা ফেসবুকে স্ট্যাটাস দেয়, ওগুলো নিউজ হয়। ওগুলো নিয়ে news আপনারা হয়, তাহলে হ্যাঁ। ফেসবুকের উপর নির্ভরশীল, তাই তো? কাইন্ড অফ। একটা মজার কথা শেয়ার করি। আমি কিছুদিন আগে হচ্ছে একটা ইন্টারভিউ করি, সেখানে হচ্ছে এমন ছিল যে পরিমণির 5টা সিনেমার নাম বলতে পারলে 5,000 টাকা উপহার, এরকম টাইপ। তো আমি প্রায় 20 জনকে প্রশ্ন করলাম পরিমণির 5টা সিনেমার নাম বলেন। একজন মানুষও 5টা সিনেমার নাম তো বলতে পারেনি। আমি বললাম আচ্ছা ঠিক আছে, 4 জনের 4টা সিনেমার নাম বলেন, 3টা সিনেমার নাম বলেন। কারো পরিমণির কোনো সিনেমার নাম মনে নেই, পরিমণিকে সবাই তার ফেসবুক থেকে চিনি। আমিও তো মনে হয় বলতে পারবো না। আপনি পারবেন পরিমণির 5টা সিনেমার আমার নাম? নিজেই মনে থাকে না, গুণ এই দুই একটা ভাবার পর এরপর আর মনে আসে না, এরকম। আমি তো একটা বলেন তো। গুণিন। গুনিন, আচ্ছা হ্যাঁ গুনিন, এই তো আপনি বলার পর মনে আসলো। গুনিন খুব ভালো একটা সিনেমা ছিল। যাই হোক, এই বিষয়গুলো তাহলে রক্ত। কিন্তু খুব টাফ, মানে আমরা বিনোদন সাংবাদিক, আমাদেরই 5টা সিনেমার নাম মনে করতে ভাবতে হয় 2-3 মিনিট যে কি জানি পরিমণির সিনেমার নাম। অথচ ফেসবুকে তিনি এত ভাইরাল, তার 16 মিলিয়ন ফলোয়ার, বাংলাদেশে সবচেয়ে বেশি ফলোয়ার তার, বাট তার সিনেমার নাম কেউ জানে না। বাহ, খুব চমৎকার। আচ্ছা, এখন যদি আপনাদেরকে একটা টাস্ক দেওয়া হয়, ধরেন হলুদ সাংবাদিকতা তো বলছেন অনেকেই করছে, যাদের জন্য আসলে সাংবাদিকদের মান ক্ষুণ্ণ হচ্ছে, তো আপনি যদি হলুদ সাংবাদিক হতেন, কি প্রশ্ন করতেন সিমরানকে? হলুদ সাংবাদিকরা প্রশ্ন করে না তো, কি করে? তারা যা মন চায় নিজের মতো করে ছাপে। হেডলাইন দেয়, হেডলাইন দিতে পারে। প্রশ্ন না করেই করে? হ্যাঁ। আপনি এর সিমরানের থেকে সম্পর্কে শোনে। কি হেডলাইন ধরেন আমি আজকে শুনলাম যে আরজে সমৃদ্ধির কোন এক হিরোর সঙ্গে প্রেম আছে, আমি শুনছি, হ্যাঁ আমি এটা শুনলাম যে আরজে সমৃদ্ধির কোন একটা হিরোর সঙ্গে প্রেম আছে। শোনার পরে আমি এটা কনফার্ম করি নাই, আমার কাছে কোনো প্রমাণ নাই, আমি যা হচ্ছে লিখে ফেলছি, আমি যা ছাপাই দিচ্ছি, বা আমি একটা ভিডিও নিউজ করে, প্যাকেজ নিউজ আমি একটা করে ফেলছি, ঠিক আছে। এরপরে গিয়ে সবাই জানলো, কিন্তু জানলো কি মিথ্যে সংবাদটা। এটাই তো হলুদ সাংবাদিকতা। একদমই তাই। আর হলুদ সাংবাদিকতার আরেকটা বিষয় আছে, মানে আমরা এখন ট্যাগ, এটা হলুদ সাংবাদিক আসলে একটা ট্যাগ হয়ে গেছে। যেমন আপনার বিপক্ষে কোনো নিউজ গেলেই আপনি হচ্ছে ফেসবুকে একটা পোস্ট দিচ্ছেন, হলুদ সাংবাদিকতা করে, হলুদ কিন্তু সাংবাদিক না করে। অ্যাকচুয়ালি আপনি ওই কাজটা করে আসছেন যেটাই সাংবাদিক করছে, বাট তারপরে তার নামটা আপনি হলুদ সাংবাদিকের ক্যাটাগরিতে ফেলে দিচ্ছেন। আচ্ছা, তাহলে আপনার তো একটা উদাহরণ দেখলাম, সিমরান যদি রাজু ভাইয়ের সম্পর্কে একটা চটকদার হেডলাইন দেন, তাহলে কি দিবেন? হলুদ সাংবাদিকতা, 5 জন নায়িকাকে একসঙ্গে বিয়ে করলেন রাজু আহমেদ। এটা জোস ছিল। আচ্ছা, আপনারা যে এত সিনেমার সেটে যান বা নাটকের সেটে যান, কখনো কোনো নায়ক বা নায়িকা অফার করে নাই, প্রেমের প্রস্তাব দেয় নাই? নায়ক নায়িকারা তো সিনেমার সেটে অফার করে না, সেটা তো পরে অফার করে। পরে অফার করে? আচ্ছা, সেটা সম্পর্কে পরে জানলাম, কিন্তু নায়ক নায়িকা হওয়ার অফার কি করেছে কোনো? আপনাকে করেছে নায়িকা হওয়ার জন্য? মানে সেটা নায়ক না, সেটা শুধু ডিরেক্টররা মাঝে মাঝে বলে একটু অ্যাক্টিং করবে এটা। আচ্ছা, কি কি অফার পেয়েছেন যেগুলো ছেড়ে দিয়েছেন? অনেক নাটকে কাজ করার অফার পেয়েছি, সিনেমায় কাজ করার অফার পেয়েছি। তো তখন দেখা গেছে যে সাংবাদিকতাটাকে ইম্পর্টেন্স রেখে, কারণ দেখা যায় যে দুইটা জিনিস তো একসঙ্গে হয় না, তাই হচ্ছে অনেক অফার বাদ দেওয়া হয়েছে। কিন্তু ভবিষ্যতে কি নায়িকা হবেন? মানে সিমরান তো দেখতে যেমন মাশাআল্লাহ একটা সুন্দর। এক্সাম্পল আমি দিতে পারি, একটা সিনেমার অ্যাক্টিং করেছে ভাবনা, আসনা হাবিব ভাবনা, সিনেমার নাম হচ্ছে চারুলতা। সেই সিনেমাটা ডিরেক্টর হচ্ছে রাইসুল ইসলাম অনিক। সেই সিনেমাটা আমার করার কথা ছিল, মানে ভাবনার বদলে মানে আমার সিনেমাটা করার কথা ছিল প্রথমে, গল্পটা হচ্ছে আমার উপর বেস করে লেখা ছিল। আচ্ছা, তো পরে হচ্ছে সিনেমা নিয়ে বেশ কয়েকবার কথা হয়, কিন্তু সেখানে একটা সিন ছিল, যে সিনটা করতে আমার একটু আপত্তি ছিল, যার কারণে আমি বললাম যে ভাই আমি তো পারবো না। দেন হচ্ছে তারা ভাবনাকে কাজ করে সেখানে। আচ্ছা, সেই সিনটা কি মানে বোল্ড সিন, তাই তো?
একটু বোল্ড টাইপের সিন ছিল। আচ্ছা এখন পরিবার থেকে কি কোনো মানা আছে কিনা? আমি পার্সোনালি ইচ্ছা করেনি যে এরকম আচ্ছা। টাইপ কোনো সিন। তার মানে ভবিষ্যতে ভালো গল্প পেলে আমরা সিমরানকে নায়িকা হিসেবে দেখতে পাবো। ভালো গল্প পেয়ে কাজ করব, কিন্তু ওই টাইপের একটু সিন করতে আমার একটু আপত্তি আছে। আর ড্রেস আপ? ড্রেস আপ অ্যাজ ইউজুয়াল ছিল, ওইটা হচ্ছে একটা চুরি বিক্রেতার গল্প ছিল, তো ড্রেস আপ নিয়ে কোনো প্রবলেম ছিল না। বাহ, খুবই চমৎকার। তাহলে কি সিনেমা, ওটিটি নাকি নাটক, কোথায় দেখতে পাবো? আমার তো পার্সোনাল পছন্দ হচ্ছে ওটিটি, এছাড়া হচ্ছে গল্প ভালো হলে যে কোনো জায়গায় করা যেতে পারে। বাহ, সেটা কি একদম মেইন কাস্টই লাগবে নাকি? না না, Main মেইন কাস্টিং protagonist ব্যাপার না, লাগবে? অভিনয়টা হচ্ছে যে কোনো একটা মানে সুন্দর ক্যারেক্টার, যেমন ডক্টরের ক্যারেক্টার, সাংবাদিকের ক্যারেক্টার, পুলিশের ক্যারেক্টার, এই টাইপের ছোট ছোট ক্যারেক্টারগুলো খুব এনজয় করে করা যায়। মেইন ক্যারেক্টার থেকে এই ক্যারেক্টারগুলো সুন্দর, তো সব আচ্ছা। ধরনের ক্যারেক্টার ভালো লাগলে করব। সিমরান তো অনেক নাটকের সিনেমার অফার পাচ্ছে, তো রাজু ভাইকে কি অফার দিচ্ছে? এই চেহারায় কেউ কোনো অফার দিবে আপনার সেও মনে পাচ্ছে, হয়? সে মিথ্যে কথা বলে। বলেন আপনি, আমরা শুনি। এই চেহারায় আপনার মনে হয় যে আসলে দিয়েছে কিনা? আমাকে কেউ কাস্ট করবে আপনার মনে আপনার হয়? চেহারাকে তো অনেকের সাথে মিলিয়ে ফেলে, কার সাথে তো মিলায় ভুল করে। বলেন না। আমার চেহারা আমার মতো, আল্লাহ আমাকে যেমন চেয়েছেন তেমন বানিয়েছেন। আপনাকে কার সাথে মিলায়? মীর রাব্বির সাথে, নায়ক মীর রাব্বির সাথে, অভিনেতা Comment- মীর রাব্বির comment সাথে দেখি, হ্যাঁ, বয়েজের comment মিলায়। দেখি, হ্যাঁ। আর শরীফুল রাজ। ও, এই জন্য পরিমণিকে জড়িয়ে ধরতে চান? আসলে আর কার সাথে মেলায় আপনাকে? আমার সঙ্গে আমাকে মেলায়। বাহ, খুবই নিউট্রাল আনসার দিলেন। আচ্ছা, তাহলে শরীফুল রাজ এবং মীর রাব্বির সাথেই আপনার চেহারার মিল পায় দর্শকরা। আজকে আমি অবশ্য বলেছিলাম জন আব্রাহামের মতো লাগছে। বডিটা নাই, শুধু জন আব্রাহামের বডি আছে, আমার ভুঁড়ি। আপনাকে কোনো নায়িকার সাথে মিলিয়ে ফেলে না? না, একদমই না। বাংলাদেশের নায়িকা হিসেবে ট্রিট করে? বাংলাদেশের সাংবাদিক হিসেবে treat করে। সাংবাদিক হিসেবে, আচ্ছা। এমন হয়েছে যে বিনোদন সাংবাদিকরা সাধারণত নায়ক নায়িকাদেরকে নিয়ে তো পড়ে থাকে। তো যে বলছিলেন যে প্রেমের প্রস্তাব তো আসলে সেটে দেয় না, বাসায় গেলে দেয় বা ফোনে দেয়, ওভার ফোন। এ পর্যন্ত কতগুলা নায়ক আপনাকে প্রেমের প্রস্তাব দিয়েছে? কোনো নায়ক প্রেমের প্রস্তাব দেয়নি। মিথ্যে কথা। আমরা বিশ্বাস করি না। সত্যি কথা। আমরা বিশ্বাস করি না। বাপ্পারাজের মতন বলতে হবে না, আমি বিশ্বাস করি না। না না, সিরিয়াসলি। আচ্ছা, আপনি কি জানেন একটু বলেন না। না, আমি কিছু জানি না, আমি বিশ্বাস করি না, এটা বললাম আর কি। আচ্ছা, মানে বিশ্বাস নায়কের নাই পক্ষ করতে থেকে পারে। কোনো প্রেমের প্রস্তাব পাননি? কোনো না, না, নায়ক ফোন কখনো- দিয়ে আপনাকে কখনো- গানও কখনো না। শোনাননি? কোনো নায়ক গান শোনার নাই। আচ্ছা, কবিতা শোনাননি? নায়করা শুধু সামনে আসলেই বলে কেমন আছো, ভালো আছো, তারপর শেষ। তাহলে কারা প্রস্তাবগুলো দেয়? কারা? রাত 12টার পরে কল দেয় কোন কোন নায়ক, সেটা কোন কোন জিজ্ঞেস নায়ক? করেন। হ্যাঁ, রাত 12টার পর সব নায়কই মোটামুটি কল দেয়, কারণ নায়করা নায়িকারা কেউ মিডিয়াতে টাইম মেনটেন করে না। দেখা গেছে রাত 3টা বাজে ফোন দিয়ে বলতেছে কালকে এখানে একটা সিনেমা আসতেছে, আসো, এরকম। আচ্ছা আচ্ছা, কোন নায়ক কল দিলে আধা ঘন্টার নিচে ছাড়ে না? হ্যাঁ বলেন। কোন নায়ক কল দিলে আধা ঘন্টার নিচে হ্যাঁ। ছাড়ে না? বাপি চৌধুরী। যাক, স্বীকার তো করলো। কথিত আছে যে বাপ্পি চৌধুরী আপনার এক্স বয়ফ্রেন্ড ছিল। একদমই 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 গুঞ্জন এটা। গুঞ্জন মানে যা ঘটে তা তো কিছুটা হলেও রটে। এবং- একদমই যা রটে তার গুঞ্জন, কিছু একদমই লোক। ও, গুঞ্জন। যা রটে তা কিছুটা হলেও ঘটে। দেখেন, সমস্যা হচ্ছে যে বিনোদনের মধ্যে যারা কাজ করে সবাই হচ্ছে ছেলে। আমি একমাত্র মেয়ে ছিলাম ওই সময়, মানে প্রথম দিকে কাজ করতাম, আরো 2-1 জন হয়তো কাজ করতো। তো যার কারণে হয়েছে কি যে ধরেন একটা ছেলে যখন একটা নায়কের সঙ্গে আড্ডা দিচ্ছে, তখন কিন্তু কোনো ধরনের গুঞ্জন বা কিছুর প্রশ্ন আসে না। বাট যেহেতু আমি একটা মেয়ে, আমি যখন কোনো নায়কের সঙ্গে দেখা যায় আমার তাদের সঙ্গে ভালো সম্পর্ক, তখন যে হয় কি যে পরের দিন শুনতে পাই তার সাথে প্রেম চলছে, বা কোনো ডিরেক্টরের সঙ্গে ধরেন কথা বললাম কাজ প্রসঙ্গে, পরের দিন কল আসলো যে তোমার সাথে নাকি ওই ডিরেক্টরের প্রেম। তো এখন সমস্যাটা হয়েছে যে মেয়ে আমি, এটা ধরেন আমি যদি একটা ছেলে হতাম এই ধরনের কোনো গুঞ্জন আসার প্রশ্নই ছিল না, বাট মেয়ে হয়ে এখানে কাজ করা খুব টাফ। যে কারোর সাথে ভালো সম্পর্ক হলেই শুনতে হয় প্রেমের গুঞ্জন। আচ্ছা, তাহলে এই প্রেমের গুঞ্জন মিথ্যা? অবশ্যই মিথ্যা। তাহলে রাত 12টার পর বাপ্পি চৌধুরী আপনাকে কল দিয়ে কেন কল রাখে? রাত লম্বা 12টা সময় কথা বলে। রাত 12টার পর অনেক বাপ্পি সময় কথা চৌধুরী বলে call কেন? দিয়েছে, এটা বলিনি। সাংবাদিকের পক্ষ থেকে কিন্তু এই নিউজটা আসছে, তো না, না, রাত আমরা 12টার কিছুতেই পরে- এটা ফেলে দিতে পারি না। নিউজ না, কথাটা। প্রশ্ন আসছে। প্রশ্ন এসেছে। না হ্যাঁ। না, রাত মানে 30 মিনিটের আগে কল রাখে না, সেটা বাপ্পি চৌধুরী, কিন্তু রাত 12টার পর কল দিবে 30 সেটা মিনিট কিন্তু কি বলিনি। কথা বলেন আপনি বাপ্পি নানান চৌধুরী? ধরনের কথা, সিনেমা, এটা সে শেয়ার গান করে শোনায় মাঝে না? মাঝে। উনি তো দীর্ঘদিন কোনো সিনেমাই করছেন না না, না, উনি কি উনি মাঝে সিনেমার কথা মাঝে বলছেন আপনাকে? গল্প শেয়ার করে যে এই ধরনের গল্প হলে সামনে কাজ করা যেতে পারে। আপনাকে এই নায়িকা type-এর। বানাবেন? না, আমাকে নায়িকা কেন বানাবে? আপনাকেই কেন শেয়ার করে? কারণ সেটা আমার আমরাও সঙ্গে তো তার আছি, ভালো আমাদের সম্পর্ক তাই।
আচ্ছা, এই সম্পর্কটা কি ভাই বোনের সম্পর্ক? হ্যাঁ, ওরকম ধরতে পারেন। তাহলে আপনি কি হচ্ছে বাপ্পি চৌধুরীকে রাখি পরাবেন? অবশ্যই পড়াবো, সমস্যা কোথায়? আচ্ছা আচ্ছা, কোনো প্রবলেম নাই। থাক, বাচ্চাটাকে ছেড়ে দিই। তাহলে বাপ্পি চৌধুরী আপনার প্রাক্তন না? একদমই না, একদমই না। আচ্ছা, আপনার প্রাক্তন কে ছিলেন? আমার প্রাক্তন তো অনেক ছিল, কতজন? অনেক, প্রচুর প্রেম করছে আমার জীবনে। আচ্ছা, তারা কি মিডিয়ার কেউ নাকি মিডিয়ার না, মিডিয়াতে আমার প্রেম হয় নাই, একদম সত্যি। আচ্ছা, মানে যে এইভাবে বলে না যে আই সোয়ার, এইভাবে ওনার মাথা ছুঁয়ে বলেন তো। মিডিয়াতে আমার কোনো প্রেম আমার নাই। এখনো বিয়ে আচ্ছা। হয়নি, আমি মরতে চাই না, সো এই ধরনের মিথ্যা কথা মাথায় হাত দিয়ে বললো না তো please। আপনার আনুমানিক কতগুলো প্রেম হয়েছে জীবনে? সাংবাদিকতা করতে গিয়ে কোনো প্রেম হয়েছে? না, হয়নি। ওকে, তো মনে কেমন হচ্ছে না। জামাই বউ চান আপনারা? সিমরান, কেমন জামাই খুঁজছেন? আমার পরিমণি হলে হয়ে যাচ্ছে। আমার যেহেতু নাম সিমরান, আমার আব্বু হচ্ছে দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে দেখে নাম সিমরান রেখেছে। ও, সো জামাই হলো অবশ্যই শাহরুখ খানের মতো হতে হবে। শাহরুখ খানের মতো? হ্যাঁ, কারণ শাহরুখ খান এই যে- মানে কাজল এন্ড রাজ ছিল সিমরান, সো এই যে হচ্ছে যে ইয়েলো জার্নালিজমের হেডলাইন, হ্যাঁ, হ্যাঁ। শাহরুখ শাহরুখ খানকে খানকে বিয়ে করতে চান সিমরান। সো সিমরান জীবনে প্রেম এসেছিল? প্রেম তো বহুবার এসেছে। ওনার মতো অনেক একাধিক মতো না। একাধিক মানে কত? ওনার মতো এত শতাধিক বড় list নাকি? নেই, না না, হাজার? দুই একটা হবে, তিনটা হবে, দুই তিনটা। দুই তিনটা? তারা কি মিডিয়ার নাকি মিডিয়ার বাইরে? না, মিডিয়ার বাইরে। আচ্ছা, আপনি তো শাহরুখ খান বললেন যে সুদর্শন বা দেখতে এরকম, সেক্ষেত্রে হাজবেন্ড? শাহরুখ খান সুদর্শনের জন্য না, শাহরুখ খানের যে একটা অ্যাটিটিউড, একটা স্টাইল, একটা ওয়ে, ওই জিনিসটার কারণে ভালো লাগে। আর এমনিতে আর কোনো রিকোয়ারমেন্ট নাই যে কি পেশা হতে হবে, কোন জেলার হতে হবে, এরকম কোনো ইচ্ছা আছে? ওরকম কিছু নেই, জাস্ট হচ্ছে যে হবে আমার লাইফ পার্টনার তাকে অবশ্যই ট্রেনে আসতে হবে, এন্ড ট্রেনে এসে হাত বাড়ায় বলতে হবে সিমরান আসো, আর পিছন থেকে আমার আব্বু বলতে হবে যা সিমরান যা। আচ্ছা, এটা তো যাও কুলিও হতে সিমরান পারে। যাও। জিলে আপনি জিন্দেগি। এটা তো ট্রেনের কুলিও হতে পারে, যে আসে না আসে নাফা উড়াই দিতেছি। ওটা তখন কি শাহরুখ খান করবে? টাইপ হতে হবে, তার কুলি আচ্ছা। অবশ্যই শাহরুখ খান টাইপ হবে না, ওই রাজ টাইপের হতে হবে, ওই দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে সিনেমা। পৃথিবীর সব থেকে ভোকাস সিনেমার সিন হচ্ছে ওইটা। আচ্ছা, হোয়াটএভার, কিন্তু টাকা পয়সা না থাকলেও চলবে? ওই ট্রেনে করে কোথায় চলে যাবে? সেটা সমস্যা নেই, টাকা পয়সা দিয়ে কে কি করতে পারলো জীবনে, ভালোবাসা ইম্পর্টেন্ট। সে যদি শাকিব খান ফ্যান হয়? শাকিব খান ফ্যান, মাপ চাই। কেন শাকিব খান ফ্যানকে আপনি বিয়ে করবেন না? একদমই না। আচ্ছা, সো আপনি কোনো নায়িকার মতো মেয়ে চান? মানে কেমন বউ খুঁজছেন? খুঁজছি না আমি। খুঁজছেন না? আপনার তো বয়স এখন মাশাআল্লাহ। এখন হচ্ছে প্রেম করার বয়স, এই বয়সটা হচ্ছে ধুমায় প্রেম করতে হবে, ঠিক আছে? এরপর প্রেম করতে 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 যখন ক্লান্ত হয়ে যাব তখন হচ্ছে ধুম করে বিয়ে করব। কততম বার্থডে পালন করলেন বার্থডে এই বছর? মনে নাই, 30, 35? 35 মনে হয় আমাকে দেখে। আমার বয়স হচ্ছে মানে আমি বয়স যদি বলতে হয় তাহলে আমি সুইট 16। আচ্ছা, তাহলে আপনি মানে কোনো জেলা আছে কিনা, জেলা পছন্দ আছে কিনা, কোনো বিভাগ পছন্দ আছে কিনা? বিয়ে করার জন্য না, ওরকম কিছু নাই। নোয়াখালী বা বরিশাল, আমার চিটাগাং? আমার আমার ওরকম স্পেসিফিক কোনো বিষয় নাই যে কোনো ওই দেশের জায়গা। ফরেনার? হলে ঝামেলা, আমি মানে যে বাংলা ছাড়া অন্য কোনো ভাষায় আমি স্বাচ্ছন্দ্য বোধ করি না, সো ফরেনার ব্যাপারটা যায় না। তবে হ্যাঁ, সাউথ মালায়ালাম ইন্ডাস্ট্রির যদি কোনো নায়িকা হয় তখন ভেবে দেখবো। সাংবাদিকদের বিয়ে করার সুবিধা অসুবিধা বলুন সিমরান। আপনি তো একজন সাংবাদিক, আপনাকে যদি কেউ বিয়ে করে তাহলে সুবিধা কি আর অসুবিধা কি? অনেকে মনে করে কি সাংবাদিকরা মনে হয় দজ্জাল হয়, এই জন্য বাসা ভাড়া থেকে শুরু করে বিয়ে সবখানে প্রবলেম হয়। কিন্তু আমার কাছে মনে হয় যে সাংবাদিকরা যখন অফিস থেকে বের হয়ে যায় এরপর তো অবভিয়াসলি সাংবাদিক থাকে না, তাদের একটা অন্য মন আছে, একটা একটা অ্যাটিটিউড আছে, একটা স্বভাব আছে। তো আমার কাছে মনে হয় যে সাংবাদিক বাসায় যাওয়ার পর একটা নর্মাল মানুষের মতো লাইফ লিড করে, তো সাংবাদিক বিয়ে করতে, সাংবাদিক বাসা ভাড়া দিতে এত প্রবলেম হওয়া উচিত না আসলে। মানে আমি বলছি যে বাসা ভাড়া দিতে কি প্রবলেম সাংবাদিকদেরকে? ধরেন 95% টাইম এমন হয়, আমাদের কলিগদের কাছে শুনি যে ঢাকায় বাসা ভাড়া নিতে গেলে সাংবাদিক শুনলে বা পুলিশ শুনলে বাসা ভাড়া দেওয়া হয় না। এই ধরনের অনেক প্রবলেম ফেস করতে হয় অনেকে। সিমরান কেমন বউ হবে? আমি সিমরানের মতোই বউ হব, একদম ফিল্মি বলিউড টাইপের বউ। কি ক্যাটরিনার মতো মাই নেম ইজ শিলা নাচ দেখাবেন? সিরিয়ালে হচ্ছে গিয়ে ধরেন আগের টাইমে অক্ষরা বা প্রেরণা বা তুলসী এই টাইপের, ওরা যেরকম টাইপ ক্যারেক্টার ছিল আমি অনেকটা ওরকম টাইপ।
বুঝলাম, কিন্তু রান্না বান্না এসব গুণ কি কি আছে? মেয়ের রান্নার হাত কেমন একটু জানতে চাবে না মানুষ? রান্না-বান্না দেখতে যাবে। দেখতে চাও? যেহেতু পুরান ঢাকার মেয়ে আমি, রান্না বান্না ছোটবেলা থেকে শেখা হয়েছে। বিরিয়ানি বলেন, যাই বলেন, আমার বাসায় যদি আসেন সবকিছু আপনাকে খাওয়াবো, সেদিন বুঝতে পারবেন। বাহ, একদম। এটা নিয়ে আমি কনফিডেন্ট। মেয়ে বিয়ের জন্য কি মানে বাসা থেকে চাপ আছে? না, তা নিয়ে এখনো ভাবছে না। বাহ, খুব চমৎকার। সো আপনার তো কোনো চাহিদা নাই, একটা হলেই হলো। এটা হলেই হয়েছে। সাংবাদিকদেরকে বিয়ে করার সুবিধা কি? উনি তো অসুবিধা বললো, আপনার কি মনে হয় সুবিধা কি? খুব ফ্রি টাইম পাওয়া যায়। বউ যে আছে সারাদিন একলা একলা ঘুরতে পারবে, সারাদিন মানে কোনো প্যারা নাই, যেখানে মন চায় সেখানে যাইতে পারবে। কারণ ওই বেচারা বা বেচারি যেই হোক, ছেলে মেয়ে আমি উভয়টাই বলতেছি, যে সাংবাদিক যে ওরা স্পেসিফিক না করি, ও হচ্ছে সারাদিন ব্যস্ত একদম, মানে ঘুম থেকে উঠছে আর ঘুমাইতে যাওয়া পর্যন্ত পুরো টাইমটা ব্যস্ত। এই টাইমটা পর্যন্ত বউ বা স্বামী যা মন চায় তাই করতে পারবে, তার মতন করে ঘুরতে টুরতে পুরো বিন্দাস লাইফ, প্যারা দিবে না কেউ। বাট যেটা হয় আর কি, মানে সাংবাদিকরা যেটা চায় যে দিন শেষে আমি যখন ঘরে যাব তখন যেন আমি আমার টাইমটা ঠিক মতন পাই, মানে ওই একটু সময় পাওয়া যায় 24 ঘন্টার মধ্যে, খুব অল্প একটু সময় পাই আমরা সাংবাদিকরা, যে টাইমটা হচ্ছে আমরা নিজেকে দিতে পারি। সো ওই নিজেকে দেওয়া টাইমটা যেন কেউ এসে প্যারা না দেয়। কাউ না করে নাকি? হ্যাঁ, ওইটা না হইলে বাদ বাকি পুরো পিসফুল লাইফ। আচ্ছা সিমরান, অদ্ভুত প্রেমের প্রস্তাব পাইছেন? অদ্ভুত প্রেমের প্রস্তাব? অদ্ভুত মানে আপনার জন্য ক্রেজি একদম? ও আচ্ছা, এরকম এরকম হয়েছে। কেমন? ছেলেটা যদিও বাংলাদেশের না, পাকিস্তানের ছিল। অ্যান্ড হচ্ছে পাকিস্তান থেকে প্রপোজ করে, সে হচ্ছে আমি তাকে একসেপ্ট করছি না, তাই সে হাতের মধ্যে সিমরান লিখে আমাকে পাঠাইছে সেটা। এআই And ভিডিও হচ্ছে- তো হতে পারে। না, ওইটা অনেক যুগ আগের কথা, সেই মান্দাতা 15-16 সালের দিকের কথা, তখন আচ্ছা, এআই এর কোনো চান্স নাই। অ্যান্ড শুধু তা না, এই ভিডিও হচ্ছে সে আমাকে আরো 1 মাস পরেও পাঠাইছে, যে এখন আমার হাতে ওটা লেখা আছে তার এরকম। সিমরান লিখেছে? হ্যাঁ। এমন ব্যাপার মুরগির রক্ত দিয়ে লিখছে। না 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 না, তথ্য প্রমাণ আছে, তথ্য প্রমাণ, সব প্রমাণ সহ আচ্ছা, রাখি। তারপর ওই ছেলেটাকে কেন একসেপ্ট করলেন না কেন? একসেপ্ট করার না রিজন হচ্ছে সে পাকিস্তানে থাকে, আমি বাংলাদেশে থাকি, কিভাবে সম্ভব? সম্ভবই না ফার্স্ট অফ অল। এটা তো বাংলাদেশ পাকিস্তান আর- একটা ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হতো অনেক বছর এই কারণে এই দ্বন্দ্বটা মিটে গেলেও যেতে দ্বন্দ্বটা পারতো। মিটে গেলে যেতে পারতো। এত সুন্দর বাংলাদেশে পাকিস্তান যেতেই চাইনি, এই হচ্ছে তাকে কথা। নিয়ে আসতেন আমাদের দেশে? তাকে নিয়ে আসবো, আমার আসলে বাংলাদেশি ছেলে পছন্দ। আচ্ছা আচ্ছা, পাকিস্তান বাংলাদেশি ছেলে পর্যন্ত কেন যেতেই পছন্দ? চাই। ওই ছবি কি আছে সেটা জিজ্ঞেস করেন। অবশ্যই আছে, আছে। মানে তার মনের ভিতরে একটা আছে ব্যাপার কিন্তু ওই ছেলের প্রতি। হ্যাঁ, অবশ্য আমি যেটা মনে হয় যে ওই সময় তো বয়স কম ছিল, পাসপোর্ট ভিসা হবে না, এই জন্য আর যেতে পারে না, নাহলে চলে যায়। এমন কিছু না, একদমই তাই। বাংলাদেশি নাহলে চলে ছেলেরা যেত। খুব চমৎকার হয়, বাংলাদেশি ছেলেরা সবচেয়ে বেস্ট। আপনার জন্য কোনো মেয়ে ক্রেজি না না, হয়নি? 15 সালের কাহিনী, আজকে 25 সাল, মানে 10 বছর ধরে আপনি কেন একটা ছবি রাখবেন একটা ছেলের আরে হাতের ছবি? ইনবক্সে আছে, মানে আপনি মেসেঞ্জারে, জেলাস ফিল মিডিয়াতে। করছেন? আমি হুম। হ্যাঁ, ভাই বন্ধু, কেন আমি জিজ্ঞাসা করবো? আচ্ছা, আপনার জন্য কেউ ক্রেজি হয়েছে এরকম? ক্রেজি প্রেমের নজির আছে? মেয়েরা কতটুকু হয় এটা আপনারা জানেন? কতটুকু হয় আপনি জানেন তো? আমি কিভাবে জানবো? জীবনে প্রেম করেন নাই সমৃদ্ধি? প্রেম আমাকে জিজ্ঞেস করতেছেন কেন? আমি তো আপনাকে জিজ্ঞেস করেছি। মেয়েরা যতটুকু হয় তার থেকে দেখায় কম, হুম হুম। তো জানেনই। সো ওরকম মানে খুব ফলাও করে বলার মতন কিছু হয় নাই। আচ্ছা, বুঝতে পারলাম। উনি ওনার ব্যক্তিগত জীবন উনি মনে হয় বিবাহিত লুকিয়ে রেখেছে আসলে নায়কদের মতো। আমার মাঝে মাঝে আমার মনে হয় সেটা এরকম। মনে হয়, আমি শুনেছিলাম এরকম একটা গুঞ্জন। হুম হুম। যাই হোক, ব্যাপারটা হচ্ছে বউ কোথায় লুকিয়ে রেখেছেন? বউ নিচে আছে, বাইক পাহারা দিচ্ছে, একটু পরে নিয়ে বাসায় যাব। আচ্ছা আচ্ছা, কোন সিনিয়র বিনোদন সাংবাদিকদেরকে ফলো করেন কিনা, বা কে আপনাদের আদর্শ? আমার আছে হুম হুম। আফতাব ভাইয়া, এখন উনি কালের কণ্ঠে আছে। আলী আর আফতাব। হ্যাঁ, আলী আফতাব আচ্ছা, আচ্ছা। আগে দেশ টিভিতে ছিলেন, and সে আমার বস ছিলেন, and উনি খুবই খুবই চমৎকার একজন মানুষ। তার থেকে শিখে আসা মানে হচ্ছে খুবই ভালো করা। আচ্ছা, সিমরানের কাছে আসতে চাই যে পাবলিক জানতে চায় এত কিছু বাদ দিয়ে আপনি সাকিবিয়ানদের পেছনে কেন লাগছে? সাকিবিয়ানদের পিছে তো লাগনি, আমরা হচ্ছে সব তারকাকে নিয়ে কম বেশি নিউজ করা হয়, হুম। তো শাকিব খানের ফ্যান বেস বেশি হয়, এই কারণে হয়তো ওইটা নিয়ে প্রবলেম হয়েছে। আচ্ছা, ঢালিউড শাকিব খান ছাড়া অচল, এই কথাটা কতটুকু বিশ্বাস করেন আপনি? ঢালিউড শাকিব খান ছাড়া অচল, এই জিনিসটা মাঝে মাঝে মনে হয়, মাঝে মাঝে মনে হয় না। যখন দেখা যায় শাকিব খানের সিনেমা ছাড়া অন্য কোনো নায়ক দাঁড়াতে পারছে না, বা তাদেরকে ওরকম করে দাঁড়াতে দেওয়া হচ্ছে না,
সেই সময় এরকম মনে হয়। কিন্তু বর্তমানে এই সময়ে আমরা সামনে যে ঈদ আসে এটার জন্য মোটামুটি সিয়ামের সিনেমা, আরিফিন শুভ, নিশো সবাই কিন্তু মোটামুটি ভালো সিনেমা নিয়ে আসছে। তো এখন আপাতত বলা যায় যে সবাই ভালো করছে, শাকিব খান ছাড়াও বাকিরা চেষ্টা করছে। তাহলে শাকিব ছাড়া আপনার সিনেমা ইন্ডাস্ট্রি অচল, এটা আপনি মানছেন না, মানে এটা আপনি এটার সাথে একমত না? 50-50। তো সেক্ষেত্রে এই যে সিয়াম, আদর আজাদকে দেখা যায় যে বড় একটা ইনভেস্টমেন্ট নিয়ে আসতে, মাঝে মাঝে এই ইনভেস্টমেন্ট গুলো যখন গল্প চুরি হয় তখন আমরা কান্নাকাটি করতেও দেখেছি তাকে। এবং পাশাপাশি দেখা যায় যে আরিফিন শুভ কিন্তু বেশ কয়েকটা সিনেমা নিয়ে আসেন। সিয়ামকে তো আমরা প্রায় প্রতি বছরই আমরা সিনেমা নিয়ে আসতে দেখি। আরফান নিশো তো বেশ অনেক দিন হাড্ডাহাড্ডি একটা লড়াই করার চেষ্টা করেছে শাকিব খানের সাথে, তারপরও কেন তারা সুপারস্টারও হতে পারছে না? শাকিব খানের সবচেয়ে বড় শক্তি হচ্ছে শাকিব খানের ফ্যান বেস। যেহেতু একটি স্ট্রং ফ্যান বেস আছে, শাকিব খানের টিজার আসা মাত্র ফ্যানরা সাপোর্ট করে, শাকিব খানের যে কোনো পোস্টার আসা মাত্র ফ্যানরা সাপোর্ট করে। ফ্যানদের কারণে শাকিব খান অনেকটা এগিয়ে। আর কেন সিয়াম শুভর কেন ফ্যান হচ্ছে না? সিয়াম শুভর মোটামুটি অনেক ফ্যান আছে, তাদেরও তো সিয়াম ফ্যান তো আছে, মাত্র হ্যাঁ। কিছু কয়েক বছর ধরে কাজ করা শুরু করলো এবং তাদেরও ফ্যান আছে। তো শাকিব খানের ফ্যানরা হচ্ছে ক্রেজি ফ্যান, যার কারণে শাকিব খানের কিছু আসা মাত্র তারা খুব ক্রেজি ভাবে ওটাকে প্রচারণা করে এন্ড হচ্ছে ওটা নিয়ে মানে ওদের মধ্যে একটা উৎসব মুখর পরিবেশ কাজ করে। আর অন্য আর্টিস্ট যারা আছে, সিয়াম হচ্ছে কয়েক বছর ধরে কাজ করছে, ওই শাকিব খানের লেভেলে যেতে তার একটু সময় লাগবে। নিশোর স্ট্রং ফ্যান বেস আছে, এই কারণে সুরঙ্গ সিনেমা নিয়ে এসে কিন্তু শাকিবকে ভালোই টেক্কা দিয়েছেন ওই সময় যখন সুরঙ্গ আসে। সুরঙ্গ প্রিয়তমার মধ্যে ভালো কম্পিটিশন আমরা দেখতে পেয়েছি। আরিফিন শুভর ফ্যান বেস আছে, কিন্তু বক্স অফিস তো তা বলে না মনে হয়। নিশোর সিনেমা সুরঙ্গ ভালো চলেছে তো। আচ্ছা, মানে ব্যবসা সফলতা যদি আমরা চিন্তা করি তাহলে তো শাকিব খানের যেই প্রিয়তমা সেটার সাথে তো সুরঙ্গ অনেকটাই নিচেই আছে বলা যায়। ওই যে শাকিব খানের স্ট্রং ফ্যান বেস প্লাস অনেক বছরের অভিজ্ঞতা, সেই কারণে। এই স্ট্রং ফ্যান বেসটা কিভাবে তৈরি করা যায়? সে যেহেতু অনেক বছর ধরে কাজ করে, দেখেন এখন হচ্ছে যে টাইমটা এখনকার, যখন সিয়াম কাজ করা শুরু করলো বা যখন নিশু সিনেমায় কাজ করা শুরু করলো তখন মোটামুটি ফেসবুক একটা হচ্ছে অ্যাভেলেবেল ব্যাপার হয়ে গেছে। আর যখন শাকিব খান কাজ করা শুরু করে তখন কিন্তু ফেসবুক ব্যাপারটা একদমই ছিল না, সিনেমা হলে যেয়ে তার একটা ফ্যান বেস ক্রিয়েট হয়েছে। ইভেন আমি নিজেও আমার ফার্স্ট সিনেমা হচ্ছে হলে যে শাকিব খানের সিনেমা দেখা, প্রিয়া আমার প্রিয়া। আচ্ছা, তো তখন কিন্তু শাকিব খানকে আমরা টিভিতে দেখতাম, টিভির পর্দায়। তো যখন আমরা একটা আর্টিস্টকে টিভির পর্দায় দেখি, সেটা শাবনূর আপু হোক, সেটা মৌসুমী আপু হোক, শাকিব খান হোক, তখন তার জন্য কিন্তু অন্যরকম একটা ফ্যান বেস মানে একটা ভালো লাগা ক্রিয়েট হয়। বাট সেম জিনিসটা আমরা যখন ফেসবুকে দেখি সবার ফার্স্টে, যেমন সিয়ামের ফার্স্ট নাটক টিভিতে দেখলেও পরে সিনেমা যখন আসে তখন কিন্তু ফেসবুকে অনেকটা অ্যাভেলেবেল, প্লাস ফেসবুকে তার ক্লিপ দেখছি, ইউটিউবে দেখছি। তো শাকিব খানের এই স্ট্রং ফ্যান বেসটা ক্রিয়েট হওয়ার কারণে হচ্ছে সে অনেক আগে থেকে কাজ করছে, যার কারণে তার স্ট্রং ফ্যান বেসের কারণে তার সিনেমাগুলো এত বেশি এবং হিট হচ্ছে। তিনি মনে হয় ফেসবুকেও ততটা অ্যাভেলেবল থাকছেন না, ততটা available তার মানে থাকছেন না। স্টারডম কি সেটা তিনি বুঝে সেভাবেই আগাচ্ছেন বলে অন্যদের থেকে আলাদা। হ্যাঁ, সেই ক্ষেত্রে লাকি যে সে ওই সময়টা থেকে এসেছে। এবং আমার মনে হয় এখন কোনো আর্টিস্টই ওরকম ফ্যান বেস কখনোই ক্রিয়েট করতে পারবে না, যেহেতু ফেসবুকে সবাই এত বেশি অ্যাভেলেবেল। আচ্ছা, আপনি বেশ কিছু প্রতিবেদন করেছিলেন যেগুলো সোশ্যাল মিডিয়াতে আলোচনা সমালোচনার মুখোমুখি হতে হয়েছে আপনাকে, বা সাকিবিয়ানদের অ্যাটাকের সম্মুখীন হতে হয়েছে। তো বিষয়গুলো হচ্ছে সেখানে একটা কথা আমার খুব কানে বাজছে যে কপিস্টার মেগাস্টার থেকে কপিস্টার বা কপিস্টার থেকে মেগাস্টার। কেন আপনার মনে হয় যে শাকিব খান ইজ আ কপিস্টার? শাকিব খানের যখন সিনেমাগুলো আসে, যেমন তুফান সিনেমা যখন দেখলাম তখন সেখানে যে তার লুকটা ছিল সেটা টোটালি এনিমেলের রণবীর কাপুরের যে লুকটা ছিল সেটার সাথে অনেকটা ম্যাচ ছিল। তো দেখা যায় শাকিব খানের যেই লুকটাই আসে ওইটা হয়তো তারা প্রচারণার জন্য ইচ্ছে করে এমন করে কিনা আমি জানি না। তো দেখা যায় কি শাকিব খানের পোস্টারের লুকগুলোর সাথে বলিউডের কোনো না কোনো আর্টিস্টের লুক থাকে, কখনো সালমান খানের সঙ্গে মিলে যাচ্ছে, কখনো শাহরুখ খানের সাথে মিলে। তো এই কারণে হচ্ছে ওই জিনিসটা ধরে আমার হচ্ছে তাকে কপি স্টার বলা, কারণ প্রায় প্রতিটা জিনিস, ইভেন তার নাম হচ্ছে মাসুদ রানা কিন্তু সে পরিবর্তন করে নাম রেখেছে শাকিব খান। তো বলিউডে আমরা দেখি সালমান খান, শাহরুখ খান, এগুলা নামগুলো খুব জনপ্রিয়। তো এই কারণে হচ্ছে আমার কাছে মনে হয়েছে যে কপি স্টারের ব্যাপারটা, মানে কপির ব্যাপারটা তার পোস্টারের মধ্যে বা টিজারের মধ্যে শুরুর দিকে দেখা যায়, ওইভাবে নিউজের শুরুটা এইভাবে ছিল। আর মেগাস্টার আমরা তো অস্বীকার করতে পারবো না, শাকিব খান মেগাস্টার, শাকিব খান দিয়েই কিন্তু সিনেমা ইন্ডাস্ট্রি দুই ঈদের যদি দেখি সবচেয়ে বেশি হিট শাকিব খানের সিনেমায় যাচ্ছে। তো
তো এই কারণে হচ্ছে ওটা একটা কম্পেয়ার করে সুন্দর করে নিউজটা ছিল, বাট শাকিব খানের ফ্যানরা পুরো নিউজটা না দেখেই তারা হচ্ছে ক্যাপশন দেখেই বুঝে ফেলেছে যে ওটা হয়তো কোনো নেগেটিভ কিছু। একটা মিসকনসেপশন তৈরি হয়েছে। কিন্তু আপনি বলেছেন এরকম নিউজটাতে এরকমও ছিল যে মেগাস্টার নিজেই নিজের নাম দিয়েছেন মেগাস্টার, এরকম বিষয়টা ছিল। আসলে মেগাস্টার নামটা কে দিয়েছেন? যেত না তখন উনি নিজেই ধরেন এরকম করে তার কিছু স্পেসিফিক ক্লোজ মানুষজন দিয়ে আর্টিস্টরা যেটা করে, আর্টিস্টরা তো আর নিজে বলে না যে আমি মেগাস্টার বা আমি সুপারস্টার, বাট হচ্ছে আর্টিস্টরা যখন কিছু এস্টাবলিশ করতে চায় তখন তারা তাদের ফ্যানদেরকে দিয়ে বা তাদের খুব ক্লোজ জার্নালিস্টদেরকে দিয়ে সেই জিনিসটাকে হচ্ছে স্ট্যাবল করার ট্রাই করে। তো শাকিব খান শুরুর দিকে যখন সবাই সুপারস্টার সুপারস্টার বলছে তখন কিছু স্পেসিফিক আমরা পত্রিকায় বা কিছু স্পেসিফিক পোস্টে আমরা দেখেছি মেগাস্টার মেগাস্টার বলে আসছে জিনিসগুলো, দেন এটা যে এই পর্যায়ে আসে, তো ওই জায়গা থেকে এটা লেখা। আচ্ছা, সুপারস্টার মেগাস্টার এটা হতে হলে কি কোনো ক্রাইটেরিয়া আছে? আমার জানা নাই, মানে আপনি কি জানেন কিনা? মানে সুপারস্টার কখন আমরা সুপারস্টার বলবো, কখন আমরা মেগাস্টার বলবো? এটা একটা ক্রাইটেরিয়া আছে, পরপর সিনেমা 1 সপ্তাহ বা 2 সপ্তাহ চললে হয়তো এরকম কিছু একটা কি জানি একটা সুপারস্টারের ক্রাইটেরিয়া আছে। তাহলে কি এই যে সুপারস্টার থেকে হুট করে মেগাস্টার হয়ে যাওয়া, এটা কি পরপর বেশ কয়েকটা ব্যবসা সফল সিনেমা এসেছে শাকিব খানের, এই কারণেই মেগাস্টার হয়েছে? একদমই না, তখন একদমই ব্যবসা সফল সিনেমা আসে নাই। ওই টাইমে যখন মেগাস্টার বলে উনি স্টেবল হচ্ছে, ওই সময় তার সিনেমাগুলো মানে শাকিব খানের ক্যারিয়ারের ওই সময় যতগুলো সিনেমা আসছিল সবগুলো মোটামুটি ফ্লপ ছিল। গোলই যদি আমরা ধরি বা লিডার আমি বাংলাদেশ যদি আমরা ধরি, ওই সময়টা থেকেই সে হচ্ছে মেগাস্টার নামটা আসে আর কি। আপনি বেশ ভালো বিশ্লেষণ করেছেন, বুঝতে পারছি, মানে পড়াশোনা করেছেন এই ব্যাপারটা নিয়ে। পরপর সিনেমা আসার জন্য না, ওই সময় হচ্ছে সে ওই টাইমটা থেকেই মেগাস্টার জিনিসটাকে স্টেবল করা ট্রাই করেছে। তাহলে কি এটা কি আপনার ধারণা থেকে বলছেন যে তিনি নিজেই তার কিছু পরিচিত, ওনার কিছু পরিচিত সাংবাদিক বা ওনার কিছু ফ্যান ফলোয়ার্স বা কাছের মানুষজনদেরকে দিয়ে হঠাৎ করে সুপারস্টার থেকে মেগাস্টার নামটা বলানো হয়েছে বা চর্চা করানো হয়েছে বলেই তিনি মেগাস্টার, এরকম কিছু? একদমই নিজে থেকে বলছি না, অনেক তথ্য আছে, অনেক ইনফরমেশন পেয়েছি যে সে হচ্ছে তার কিছু গ্রুপ অফ ফ্যান দিয়ে, কিছু জার্নালিস্ট বা তার খুব কিছু ক্লোজ মানুষজন এই জিনিসটা দিয়ে পোস্ট করাতো। আচ্ছা, এই ইনফরমেশনগুলো কোথায় আছে? এই ইনফরমেশনগুলো আমাদের কাছে তো চলেই আসে বিভিন্ন ধরনের সূত্র থেকে। আচ্ছা আচ্ছা, কবে, আমার ঠিক মনে নেই কবে থেকে উনি মেগাস্টার। উনি এই তো 2-3 বছর ধরে এরকম শোনা যাচ্ছে সব সিনেমায় যে শাকিব খান মেগাস্টার। সো আপনি আপনার মতে এখন কি বলবেন আসলে, শাকিব খানকে যদি আপনি বিশ্লেষণ করতে যান, মেগাস্টার নামটা কি শাকিব খানের সাথে যথাযোগ্য জায়গায় দাঁড়াচ্ছে কিনা? আপনি যদি আমাকে আজকের ডেটে জিজ্ঞেস করেন, আমি আপনার সাথে বলবো যে আমি অবশ্যই মেগাস্টার নামটাকে এটাকে সমর্থন করছি। কারণ এর পিছনে রিজন হচ্ছে আমি নিজেই শাকিব খানের যখন সিনেমাগুলো আসতো তখন দেখে খুব একটা ভালো লাগতো না বা মনে হতো যে এরকম সিনেমা কেন, বাট যখন আমরা হচ্ছে তুফান সিনেমা দেখি, প্রিয়া আমার প্রিয়া দেখতে গিয়েছিলেন প্রথম, প্রিয়া আমার প্রিয়া দেখতে গিয়েছিলাম, তখন কি আপনি শাকিব খানের ফ্যান ছিলেন? না, তখন শাকিব খানের ফ্যান ছিলাম না। কিন্তু শাকিব খানের যখন এই রিসেন্ট টাইমে সিনেমাগুলো আসলো, লাস্ট টাইমে যখন তুফান দেখলাম, তাণ্ডব দেখলাম, তাণ্ডব দেখার পর লিটারালি শাকিব খানের অ্যাক্টিং এর আমি ফ্যান হয়ে গিয়েছি, কারণ সেটাতে দুর্দান্ত ছিল শাকিব খান। এন্ড এটা নিয়ে আমি অনেকের সাথে ডিবেটও করেছি। ধরেন শাকিব খানের সিনেমা নিয়ে অনেক মানুষের মধ্যে অনেক এমন ধরনের মানুষজন আছে যারা শাকিব খানের সিনেমা দেখে না বা দেখতে পছন্দ করে না, তো তারা বলছিল শাকিব খানের সিনেমা আসছে এটা সেটা। তখন আমি বললাম আপনি একবার যে দেখেন, হলে যেয়ে দেখলে তারপর বুঝতে পারবেন যে তাণ্ডব সিনেমায় শাকিব খান কি করেছে। কারণ তাণ্ডব আমার কাছে খুবই দুর্দান্ত একটা সিনেমা লেগেছে। আর প্রিয়া শাকিব খানের অভিনয় স্কিল যেমন ছিল, তার থেকে তাণ্ডবে যদি আমি মিক্স করি, দুইটা একদম দুই মানুষ। তখনকার শাকিব খানকে দেখে মানে কেউ ফ্যান হবে ওই ধরনের চিন্তাই হয়তো আসতো না, অনেকে খুব ফানিলি ভাবে নিত, অনেকে শাকিব খানের নাম শুনেই নাক ছিটকাতো। কিন্তু তাণ্ডব সিনেমা, তুফান এগুলো আসার পর আমাদেরকে মানতে হবে আসলে সে মেগাস্টার, কারণ দুর্দান্ত অ্যাক্টিং করেছে, সবকিছু চমৎকার ছিল। তাহলে এখন কি সিমরান শাকিব খানের ফ্যান? হ্যাঁ, শাকিব খানের ফ্যান। বাহ, তাহলে শাকিবিয়ানদের সাথে আপনার কি সমস্যা? সাকিবিয়ানরা হচ্ছে খুব আবেগী, তারা যদি দেখেন আমাদেরকে অনেক ধরনের নিউজ করতে হয়। যখন শাকিব খান ভালো কিছু করে তখন শাকিব খানকে নিয়ে আমরা পজিটিভ নিউজ করি, যখন কোনো আর্টিস্ট খারাপ কিছু করে তখন আর্টিস্টদেরকে নিয়ে নেগেটিভ নিউজ করতে হয়। তো সাকিবিয়ানরা হচ্ছে সেই ভালো ভালো পজিটিভ নিউজ কিন্তু একটাও দেখেনি। যখন তারা দেখলো যে একটা নেগেটিভ নিউজ, তখন তারা ধরেই নিয়েছে যে আমি মনে হয় শাকিব খানের শত্রু, তাই তারা এরকম ভাবে আর কি অ্যাটাকিং মুডে পিছে লেগেছে। আচ্ছা, সোলজার মুভি এটাও কি কোনো কিছুর কপি কিনা? আপনি একটা প্রতিবেদন করেছিলেন, এই প্রতিবেদনগুলো লেখে কারা?
এই প্রতিবেদনগুলো আচ্ছা সোলজার নিয়ে বলি। হুম হুম। সোলজারে হচ্ছে আনন্দবাজার থেকে একটা নিউজ আসে। আমার যে প্রতিবেদনটা ছিল সেটা টোটালি আনন্দবাজারের উপর বেস করে লেখা, যে আনন্দবাজার পত্রিকায় কথাগুলো বলছে আমি না। তো ওইভাবে করে কিন্তু নিউজটা আসে যে এরকম এরকম হয়েছে, এই কথাগুলো আমি বলছি না, এই কথাগুলো আনন্দবাজার পত্রিকার। কিন্তু শাকিব খান ফ্যানরা যখন এই জিনিসটা দেখলো তখন মনে করলো যে এটা মনে হয় আমি বলেছি, আনন্দবাজারের তারা কি যে কি mind ছিল, নিয়ে আসে। ইনফরমেশনটা কি ছিল? সেটা ছিল হচ্ছে সোলজার সিনেমার যে গল্পটা সেটার সঙ্গে শাহরুখ খানের জব তক হে জানের যে ক্যারেক্টারগুলো আছে সেটার কিছুটা মিল। যেমন সোলজারে হচ্ছে দুইটা নায়িকা, তানজিন তিশা সাংবাদিক চরিত্রে আছে, সেখানে শাহরুখ খানের জব তক হে জানে আনুষ্কা ছিল সাংবাদিক চরিত্রে। তো কিছুটা মিক্স আপ মিল যেটা খুঁজে পাওয়া যায় সেটা নিয়ে নিউজটা ছিল। আচ্ছা, আমরা তো জানি তিনজন নায়িকা, আমি যদি ভুল না করে থাকি, হ্যাঁ, রাজু তানজিন ভাই। তিশা, ঐশী আর হচ্ছে শাকিব খান। আচ্ছা, নায়িকাও তিনজন, নায়িকা তো শাকিব খান না। নায়িকা তিনজন, তাসনিয়া ফারিনও মেবি আছে, আমি কি ভুল বলেছি? তাসনিয়া ফারিনও আছে। তাহলে যদি জাবতাক হেজান থেকেই কপি থাকতো তাহলে তাসনিয়া ফারিন ফারিন প্রিন্সে আছে, প্রিন্সে সোলজার আছে, দুইটা সোলজারে নায়িকা। দুইটা আচ্ছা, নায়িকা, তাহলে আমি হ্যাঁ। ভুল করেছি, আমি অত্যন্ত দুঃখিত। তাহলে আপনারা ধারণা করছেন যে সোলজার মুভি জাবতাক হেজানের কপি? ধারণা করছি না এরকম কিছুই হবে না। ক্যারেক্টারের কপি ওটা জাস্ট বলা হয়েছে, কিন্তু গল্প ডিফারেন্ট, আলাদা। জাস্ট হচ্ছে চরিত্রের মিলটা হচ্ছে আমরা আর compare লুক কি করেছি। কারোর সাথে কপি পেয়েছেন? ওনার যে নতুন লুকটা। সোলজারের লুকে কপি পাইনি। সোলজারের লুকে কপি আছে তো, যে ইয়া হিরোটা, কোনটা? যে মালায়ালাম হ্যাঁ, হিরোর কপিটা? মালায়ালাম, হ্যাঁ। ও আচ্ছা, হ্যাঁ ওইটার সাথে মোচের পোস্ট হচ্ছে মিলছিল। অনেকে বলছে যে শাকিব খান নিজেই এরকম লুক নিয়েছিল অনেক বছর আগে। তো উনি কি ওনাকে কপি করলেন নাকি উনি আসলে মালায়ালাম কোনো নায়ককে কপি করলেন, কি মনে হয়? দেখেন আমাদের এখানে হয় কি, শাকিব খান স্পেসিফিক কিন্তু ছবি বের করে করে কাউকে কপি করে না। হয় যেটা যে হুট করেই তার লুকের সাথে কারো একটা লুক মিলে যায়, এন্ড এটা নিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়, কারণ সে শাকিব খান। শাকিব খান না হলে হয়তো কেউ নোটিস করে দেখতো না। তো শাকিব খানের একটা লুক আসার পর, যেহেতু শাকিব খানের অনেক ভালোবাসার মানুষ আছে, শুভা খানকে আছে, তেমন কিন্তু শাকিব খানের হেটার্সও আছে। তো হেটার্সটা খুঁজে বের করে শাকিব খানের সাথে কোন লুকের সাথে কোনটা মিললো, কোনটার সাথে কোনটা কপি। তো এখন যখন একটা জিনিস নিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েট হয় তখন কিন্তু সেটা অটোমেটিক নিউজ বের টপিক হয়ে করে যায়, ফেলে। তখন সেটা নিউজে আরো একটা তথ্য আমরা দেখলাম আপনার প্রতিবেদনের মাধ্যমে, যেটা নিয়ে খুব আলোচনা হয়েছে, সেটা হচ্ছে 35 লাখ টাকা তিনি একটা ব্র্যান্ড প্রমোশনে 20 মিনিটের জন্য 35 লাখ টাকা পেয়েছেন। এই তথ্যটা কে দিয়েছে আপনাকে? শাকিব খান? এই তথ্যটা হচ্ছে শাকিব খানের থ্রু থেকে বিভিন্ন নিউজে এসেছে, নিউজ থেকে নাও। আচ্ছা, মানে শাকিব খানের থ্রু থেকে বলতে? মানে শাকিব খানের যারা ক্লোজ জার্নালিস্ট আছে তাদের বিভিন্ন অনলাইন পোর্টালে অ্যামাউন্টটা দেওয়া ছিল। তার মানে প্রতি 1 মিনিটে 2.5 লাখ টাকা উনি এরকম। নিয়েছেন। আচ্ছা আচ্ছা, বেশ ভালো। একটু জানতে চাই যে এই সময়টা যখন এই ধরনের প্রতিবেদন একের পর মানে 4টা করেছেন আপনি, 3টা করেছেন, এবং 3টা নিয়েই কিন্তু সাকিবিয়ানদের সাথে আপনার একটা দ্বন্দ্ব সৃষ্টি হলো। সেই সময়টা একটা সময় ওই যে যেটা বলছিলাম যে রাজু ভাইও জেনে থাকবেন যে সাংবাদিকরা আলোচনা সমালোচনাও করতে পারতো, যৌক্তিক কনস্ট্রাকটিভ আলোচনা করতে পারতো, কিন্তু এখন সেটা করতে পারছে না, এটা আপনিও বলছেন। তো সেই সময়টা আপনাকে খুব বাজেভাবে অ্যাটাক করা হয়েছে, বা এটা কি রাস্তায় করা হয়েছে এরকম কিছু? হ্যাঁ, একটা অ্যাসাইনমেন্টে গিয়েছিলাম, সেখানে শাকিব খানের কিছু ফ্যান এসে খুব মারমুখী ভাবে বলছে আপনি কেন শাকিব খানকে নিয়ে নিউজ দিলেন, এটা সেটা এরকম। তারপরে আপনার প্রতিক্রিয়া ছিল কি, বা অন্যান্য সাংবাদিকরা কি করেছে তখন? তখন আমার কথা হচ্ছে এরা তো হচ্ছে গিয়ে শাকিব খানের ফ্যান, ওরা একটা রাগী মুডে আছে। তো তখন আমার কাছে সিচুয়েশনটা আমি বুঝতে পারছিলাম না যে আসলে ওইখানে কি করব। তো সেখানে রাজু ভাইয়া ছিল, এসে তাদের সাথে কথা বললো, তাদেরকে বোঝালো, বুঝিয়ে জাস্ট ওই সিচুয়েশনে ওইখান থেকে আমাকে নিয়ে সরে যায়। কিন্তু তারা ওই টাইমটাও হচ্ছে ভিডিও করে দেন আবার বাসায় এসে আবার পোস্ট করে আবার আপলোড করে এরকম। মানে ওই সময় আমার প্রত্যেকটা অ্যাক্টিভিটিস আমি যা পোস্ট করছিলাম যা করছিলাম ওরা ওইগুলাকে কপি করে নিয়ে জাস্ট হচ্ছে বিভিন্নভাবে তাদের সোশ্যাল মিডিয়ার ভিডিও বানিয়ে হচ্ছে নানাভাবে আমাকে হ্যারাসমেন্ট করার ট্রাই করছিল। আচ্ছা, আমি যতটুকু জানি শাকিব খানের সাথে আপনার দেখাও হয়েছিল কোন একটা, অনেকবার দেখা হয়েছিল। তো এই যে রিপোর্টগুলো করার পরে তো আর দেখা হয়নি? না, রিপোর্টগুলো এমনিতে ওনার সাথে কি কোনো সখ্যতা ছিল বা কথাবার্তা হতো কিনা, বা কোনো শত্রুতা ছিল কিনা? কোনো শত্রুতাও নেই, কোনো সখ্যতাও নেই। সে একজন তারকা, আমি একজন বিনোদন সাংবাদিক। যতবার তার সিনেমা এসেছে তার সিনেমার কাজের জন্য যাওয়া হয়েছে। যখন শাকিব খান ভালো কিছু করেছে, ভালো নিউজ করেছি, যখন শাকিব খানের নামে কোনো নেগেটিভ নিউজ এসেছে সেটাই তুলে ধরেছি। আচ্ছা, আমি যতটুকু জানি বা আমরা সাংবাদিক শ্রেণীরা যতটুকু জানি, যদিও আমি এখন সাংবাদিকতা করছি না, যে সিমরানকে অনেক বাজেভাবে অ্যাটাক করা হয়েছিল সোশ্যালি। কি ধরনের অ্যাটাক আপনি পেয়েছেন বা আপনি শেয়ার করতে চান কিনা? শাকিব খানকে নিয়ে যখন ফার্স্ট কন্টেন্ট আসে তখন হঠাৎ করে আমার ফেসবুক থেকে যত পিকচার ছিল
সেগুলো তারা ডাউনলোড করে আমি দেখলাম যে বিভিন্ন পেজে বিভিন্ন বাজেভাবে হচ্ছে তারা মিম পোস্ট করছে বা এআই দিয়ে এডিট করে তারপরে আপলোড করা শুরু করলো। আমার কমেন্ট বক্সে বাজে লেভেলের গালাগালি। তো সবার ফার্স্টে যখন আমি এগুলো দেখলাম এআই দিয়ে ভিডিও বানাচ্ছে, সেটা ফানি লাগলেও কমেন্টের মধ্যে যে গালাগালিগুলো করছিল, ইনবক্সের মধ্যে গালাগালি করছিল, সেগুলো জাস্ট নিতে পারছিলাম না। দেন আইডির কমেন্ট অফ করলাম। তারপরে এক পর্যায়ে যখন দেখলাম যে রাত যত বাড়ছে তত পোস্ট বাড়ছে, বিভিন্ন পেজ থেকে বিভিন্ন জন মেনশন করছে, রিলেটিভরা ফ্রেন্ডরা সবাই মিলে হচ্ছে ইনবক্সে পাঠাচ্ছে যে কি হয়েছে শাকিব খানকে নিয়ে কি করছো যে এরকম করে করছে। আর গালির একটা লেভেল থাকা উচিত, মানে অকথ্য ভাষায় যা গালাগালি ওরকম টাইপের পোস্ট আসছিল। এআই দিয়ে নানানভাবে বাজেভাবে হচ্ছে মিম পোস্ট করা হচ্ছিল, ভিডিওস পোস্ট করা হচ্ছিল। দেন যে এক পর্যায়ে ভাবলাম যে না, আইডির এখন প্রোফাইল অফ করা উচিত, না হলে হচ্ছে পিকচার আপলোড করে করে খুবই বাজে হয়ে যাচ্ছে সিচুয়েশন। এমনকি আমার কলিগদের সঙ্গে ছবি আপলোড করা যেগুলো, সেইগুলো নিয়ে ওইটা নিয়ে বাজে পোস্ট করছে, ফ্যামিলি মেম্বারদের ছবি নিয়ে বাজে পোস্ট করছে। একটা কন্টেন্টের জন্য মানে মেন্টালি টর্চার থেকে শুরু করে হ্যারাসমেন্ট থেকে শুরু করে সব কিছু ফেস করছিলাম। অ্যান্ড হচ্ছে এক পর্যায়ে যে যখন আইডি অফ করলাম তখন তাদের কাছে যে পিকচারগুলো ছিল এগুলো নিয়ে কন্টিনিউয়াসলি 3 দিন 4 দিন পর্যন্ত এরকম পোস্ট চললো। আর আরটিভির পোস্টের মধ্যে কমেন্টের কথা তো নাই বলি, সেটা তো ওপেন ছিল। আপনি কি মানসিকভাবে বিপর্যস্ত হয়েছিলেন ওই সময়টা? প্রথম যখন মিম পোস্ট করা স্টার্ট করলো তখন খুব ফানি লাগতেছিল জিনিসগুলো, অ্যান্ড হচ্ছে গিয়ে জিনিসগুলো এনজয়েবল লাগছিল। আমি নিজেই হাসছিলাম দেখে, আমার কলিগকে পাঠায় ও হাসতেছিল। বাট যখন এই জিনিসগুলো এত এক্সট্রিম লেভেলে চলে যায় তখন যে একটু মেন্টালি প্রেশার ফিল করছিলাম। আচ্ছা, আমি জানি কতগুলো মিমও বের হয়েছিল যে আপনি শাকিব খানের পা ধরে কাঁদতেছেন, তারপরে আপনি শাকিব খানকে ভালোবাসেন বা কি বলে যে যাই হোক অনেক কিছুই আমরা দেখেছি। তো এই জিনিসগুলোকে এখনো ফানি হিসেবে দেখছেন নাকি এগুলো আপনার মেন্টাল ট্রমা সৃষ্টি করছে কোনটা? এখন একদমই ফানি হিসেবে দেখছি না। যে পর্যন্ত এটা ফানি হিসেবে ছিল না সেটা ঠিক ছিল, আর যখন জিনিসটা হ্যারাসমেন্ট পর্যায়ে চলে যায় তখন থেকে আর জিনিসটা নিতে পারিনি, বা যখন এক্সট্রিম লেভেলের গালাগালি পর্যায়ে চলে যায় তখন থেকে আর জিনিসগুলো একদমই অ্যাজ ইউজুয়াল ভাবে নেওয়া যায়নি। আচ্ছা, আপনার কাছে আমার মানে এই বিষয়ে একদম সর্বশেষ প্রশ্ন, যেটা হচ্ছে শাকিব খানকে আসলে আপনি কতটা ভালোবাসেন? শাকিব খানকে আমি অনেক ভালোবাসি। শাকিব খান সিনেমা ভালো করছে। শাকিব খান যদি সিনেমা না করতো তখন সিনেমা ইন্ডাস্ট্রি আরো খুব ধস নামতো চলচ্চিত্রে। শাকিব খান সেই ব্যক্তি যে সিনেমাটাকে ধরে রেখেছেন। ঈদ আসে শাকিব খানের কারণে হলটাই উৎসব মুখর পরিবেশ হয়ে ওঠে, না আমরাও কাজ করে মজা পাই। আর আমরা চাই শাকিব খান আরো অনেক অনেক ভালো ভালো সিনেমা নিয়ে আসুক। ভক্তরা বলছে বা অনেকে গুঞ্জন ভাবে বলছে যে কথিত আছে যে আপনি বাপ্পি চৌধুরীর প্রেমিকা বলেই, এক্স প্রেমিকা বলেই আপনি শাকিব খানের পেছনে লেগেছেন। প্রথম কথাটা হচ্ছে এই ব্যাপারটাই গুঞ্জন, তো এটার সাথে এটার কোনো মিল হওয়ার প্রশ্নই আসে না। আচ্ছা, মানে বাপ্পি চৌধুরী আপনাকে শিখিয়ে দেননি এরকম? একদমই না। শাকিব খানের 3টা ভালো গুণ এবং 3টা খারাপ গুণ আপনার চোখে? শাকিব খান সাংবাদিক ফ্রেন্ডলি না। শাকিব খান পার্সোনাল ইস্যুস নিয়ে অনেক বেশি কন্ট্রোভার্সিতে আসে বারবার, এগুলো শাকিব খানকে মেনটেন করা উচিত। আর তো মনে পড়ছে না খারাপ কিছু। ভালো দিক বলি, শাকিব খান নিজেকে ডে বাই ডে অনেক ভালো ডেভেলপ করেছেন, অভিনয়ে অন্য লেভেলে নিজেকে নিয়ে গিয়েছেন। আবার বলি, অভিনয়ে অন্য লেভেলে নিজেকে নিয়ে গেছেন, এবং দেশ বিদেশে শাকিব খানের কারণে বাংলা চলচ্চিত্র এখন অনেক সুনাম অর্জন করছে। বাহ, খুবই চমৎকার। তো আমরা সম্প্রতি দেখলাম যে হিরো আলম গানম্যান চায়। আমার মনে হয় যে শাকিবিয়ান থেকে বাঁচতে আমাদের সিমরানেরও একটা গানম্যান দরকার, নাকি? খুবই 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 দরকার। একটা নাকি 2টা লাগবে? 2টা হলে ভালো হয়, একটা ডান পাশে থাকবে একটা বাম পাশে থাকবে, প্রোটেক্টিভ থাকবে বেশি। চমৎকার। আপনার কাছে আসি, আপনি মানে আমরা বুঝলাম না যে একজন সোলজারের নায়কের পেছনে লাগলেন, একজন সোলজারের নায়িকার পেছনে লাগলেন, তানজিন তিশার পেছনে আপনি কেন লাগলেন? আমি কারোর পেছনে লাগি নাই তো, আমি কখনোই কারোর পেছনে লাগি না। আচ্ছা, কি হয়েছে তানজিন তিশার সাথে? আসলে প্রথমে তো আমরা শুনলাম যে তানজিন তিশা ব্র্যান্ড প্রমোশনের একটি শাড়ি নিয়ে সেটাকে প্রমোশন করেননি বলে তার বিরুদ্ধে প্রতারণা মামলা হয়েছে, আমি যদি ভুল না করে থাকি। এবং সেটা নিয়ে যখন গুঞ্জন চলছে তখন আপনি আবার একটা রিপোর্ট করলেন বা একটা নিউজ করলেন যে আবারও প্রতারণা করলেন তানজিন তিশা। তানজিন তিশা আসলে ডিরেক্টর, যতটুকু আমরা শুনেছি, ডিরেক্টর শরীফ খানের সাথে প্রোডিউসার শরীফ খানের টাকা উনি নিয়ে আর ফেরত দেননি এবং সিনেমাটাও করেননি। আসলে কি হয়েছিল? আবার অনেকে তো বলছে ওটা এআই ভয়েস। এখন দেখেন, ভয়েস তো আমি হচ্ছে ওইখানে প্রুফ আমি দিয়েই দিছি।
সো এটাকে কে এআই ভয়েস বললো আর কে বললো না ও নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। আমার কাছে বিষয় হচ্ছে যে আমি দলিল দেখেছি, মানে স্ট্যাম্পে যে তাদের সিগনেচার ছিল, ব্যাংক স্টেটমেন্ট আমি দেখেছি। এত কিছু দেখার পরে এবং দেখানোর পরে গিয়ে যদি আপনাদের মনে হয় বা দর্শকদের মনে হয় যে ওইটা এআই ভয়েস, তাহলে আমরা তো আর আলাদাভাবে প্রুফ করতে পারবো না। এখন যেটা করতে পারে, যাদের মনে হয় তারা ওই ভয়েসটা ফরেন্সিকে পাঠাক, ফরেন্সিক থেকে তারা হচ্ছে প্রমাণ নিক। না স্পেসিফিকলি একটু যদি বলতেন তানজিন তিশা আসলে কি করেছেন। তার নির্দিষ্ট বিষয় যেটা হয়েছে যে আমাদের মানে বাংলাদেশি নায়ক এবং নায়িকা চাচ্ছিলেন ওই প্রডিউসার। তো সেইখানে ওনার যে চরিত্রটা ছিল নায়িকার জন্য, সেই চরিত্রটার জন্য তানজিন তিশা ছিল একদম 100-এ 100। মানে ওই চরিত্রটার জন্য তানজিন তিশা ছাড়া আর পৃথিবীতে কেউ জন্ম নেয়নি, এরকমটা আমাকে প্রডিউসার বলছিলেন। এবং আরেকটা চরিত্র ছিল যেটার জন্য তিনি খায়রুল বাশারকে চাচ্ছিলেন। সো ওই সময় তাদের সঙ্গে ডিল হলো, বাংলাদেশে উনি আসলেন, এসে ডিল করলেন, সিগনেচার হলো প্রডিউসার শরীফ খান। সো উনি তারপরে হচ্ছে ডেট যখন মানে শুটিং এর কিছুদিন আগে উনি ওনার হচ্ছে ভিসার যে জটিলতা থাকে, কিছু কিছু লট নিতে হয় ভিসার, আরো বেশ কিছু প্রক্রিয়া আছে, ওইগুলো সেটেল ডাউন করে যখন তানজিন তিশাকে জানানো হলো, তখন তিনি যেতে পারবেন না, তিনি আমেরিকায় যাবেন, সে একটু ডেট পেছাতে বললেন, এরকম শুরু করলো। তো সেগুলো আমি মেসেজ দেখেছি যে তানজিন তিশা এরকম বলছে তাকে। কত টাকা অ্যাডভান্স নিয়েছিলেন উনি? উনি প্রথমে বোধহয় 20,000 বা এরকম, তারপরে হচ্ছে সব মিলিয়ে বোধহয় 3.5 লাখ বা 4 লাখ, 4 লক্ষ টাকা আপ ডাউন এটা এদিক কি সেদিক। ইয়েতে মানে আপনি কি ট্রানজাকশন দেখেছেন? মানে আমার কাছে হ্যাঁ আছে, ডিরেক্টর ওই প্রোডিউসার আপনাকে আমার কাছে দিয়েছে? এখনো আছে, হ্যাঁ। আচ্ছা সো তো আমি একটা বিষয় হচ্ছে কি, আমার দেশের একজন তারকাকে নিয়ে আমি নিউজ করব, সেখানে আমার প্রপার প্রমাণটা তো থাকতে হবে। অন্য দেশের কেউ তো আমার দেশের বদনাম করার জন্য কোনো কিছু পাঠাতে পারে আমার কাছে, তাই না? যে কোনো কিছুই হতে পারে। সো আমি যখনই নিউজগুলো আমার কাছে আসলো, আমি ভেরিফাই করার জন্য তানজিন তিশাকে আমি কয়েকবার কল দিয়েছি, বেশ কয়েকবার আমি কল দিয়েছি। তো উনি আমার কলটা ধরলেন না। তো না ধরলে পরে গিয়ে আমি তাকে মেসেজও করলাম যে আপু এরকম আমার কাছে একটা বিষয় এসেছে, আমি একটু আপনার সঙ্গে কথা বলতে চাই। সো এটা নিয়েও সে রেসপন্স করলেন না। এরপরে আমি প্রায় আরো 2 ঘন্টা আমি ওই রেকর্ডিং শুনতেছি, আমি যখন কথা বলতেছি তখন রেকর্ড করে রাখছিলাম, যে রেকর্ডিংটা পরে আমি নিউজে দিয়েছি। সো ওইটা আমি শুনে শুনে আবার লিখছিলাম যে আমি কোথাও কোনো কিছু মিস করে যাচ্ছি কিনা, কোথাও আমি ভুল করছি কিনা, টোটাল ভেরিফিকেশনের জন্য আমি যাবতীয় যা করা দরকার প্রসেস করতে আমার বোধহয় প্রায় 2 থেকে 2.5 ঘন্টার মতন সময় লাগলো। 2.5 ঘন্টা ধরে আমি ওয়েট করলাম যে দেখি ওনার থেকে কোনো ধরনের রেসপন্স আসে কিনা, উনি আমাকে রিপ্লাই করেন কিনা। তো দেখলাম যে না, এটা করেন না, যেটা আমাদের বাংলাদেশে এখন অ্যাভেলেবেল হয়ে গেছে, যে নায়িকারা তারা হচ্ছে ফেসবুকে পোস্ট দেয়, নায়করা ফেসবুকে পোস্ট দেয়, তারা তাদেরকে সাংবাদিক যদি ফোন দেয় ফোন ধরেন না, এরকম একটা ব্যাপার স্যাপার। আর ওনাদের ম্যানেজার রাখার মতন অ্যাবিলিটিও হয় না, এত টাকা ইনকাম করে একটা ম্যানেজার কেন রাখে কিন্তু না? তানজিন তিশা কিন্তু এখানে স্পষ্টভাবে বলে দিয়েছে, কারণ আপনি প্রথম নিউজটা করেন এবং স্পষ্টভাবে বলে দিয়েছেন যে আপনি ওনার সাথে কোনো যোগাযোগ করার বা সাংবাদিকরা, আপনার নাম বলেননি, সাংবাদিক যারা করেছেন তারা স্পেসিফিক ভাবে তার সাথে যোগাযোগ করা হয়নি এবং তাকে জিজ্ঞেস করেও তার পারমিশন ছাড়া এই নিউজটা করেছেন এবং এটা ডিরেক্টরের ফল্ট। নিউজ নিতে গেলে তো আমি তার কাছ থেকে পারমিশন নিব না, তাই না? আমি ভেরিফাই করার জন্য তাকে ফোন দিতে পারি। এখন আমি যে ফোন দিয়েছি সেটার প্রমাণ তো আমি দেখাচ্ছি, ওনাকে বলেন প্রমাণ দিতে যে আমি ওনাকে ফোন দেইনি। আচ্ছা তারপর কি হলো? তো দেন হচ্ছে যে উনি আমি ওই যে প্রথম নিউজটা আমি দিলাম, প্রথম নিউজটা খুব সফটলি আমি নিউজ একটা দিলাম, দেওয়ার পরে দেখলাম যে উনি ফেসবুকে একটা পোস্ট দিয়েছেন এবং ওনার হাতের কয়েকজন এদিক সেদিক আমাদেরই ভাই বন্ধু, আমাদেরই কলিগ, তারা দেখলাম তানজিন তিশার এই ব্যাপারটাকে নর্মালাইজ করার জন্য তারাও নিউজ দিল। তখন আমার মনে হলো ওকে ফাইন, তাইলে আমাকে হচ্ছে মানে প্রপার তথ্য দিয়েই নিউজ করা উচিত। দেন আমি আরো একটা নিউজ করলাম পরে, দেন হচ্ছে গিয়ে ওই নিউজটা করার পরে দেখলাম সবাই চুপ হয়ে গেছে, তানজিন তিশার থেকেও কোনো ধরনের কোনো স্টেটমেন্ট বা কোনো পোস্ট ফেসবুকে আর আসেনি। তো ও এই চলছে আর কি। এখন তারপর ওনার বিরুদ্ধে কি মামলা হয়েছে এই ব্যাপারটা নিয়ে? ওনার বিরুদ্ধে টাকা মামলা কি ফেরত প্রক্রিয়া দিয়েছে? না, এখনো টাকা ফেরত দেননি, বাট ওইটা এখন পর্যন্ত চুপচাপ আছে। হয়তো খুব শিগগিরই ওনার ব্যাপারে হয়তো মামলা করলেও করতে পারেন, এটা প্রোডিউসারের ব্যাপার। আমার কাছে যখন উনি প্রোডিউসার এসেছেন, আমাকে যতটুকু তিনি বলেছেন, আমি যতটুকু পেরেছি ততটুকু আমি ওনাকে হেল্প করেছি, এতটুকুই। এরপরে কি তানজিন তিশা আপনার সাথে যোগাযোগ করেছে বা কারো মারফতে কি আপনাকে কোনো ফোন দেয়া হয়েছে কিনা যে আপনি এটা কেন করলেন বা কিছু? আমার ব্যাপারে অনেক জায়গায় অনেক আলোচনা শুনছি আমি, বাট আমাকে নিয়ে মানে আমাকে নিয়ে সে কি বলছে বা কিছু করেছে কিনা আমি জানি না। আমাকে তিনি কল দেন নাই, অবশ্যই আমাকে তিনি কল দেবেনও না, দিলে আমাদের আমার যে হেড আছেন তাকেই কল দিবেন, হয়তো তাকে দিয়েছে বা দেয়নি, আমি আসলে ওই ব্যাপারটা অতটা জানি না।
আচ্ছা, ডিরেক্টরি ফল্টের কারণে এই ঘটনা ঘটেছে বলে তানজিন তিশা তার টাকা ফেরত দেননি, 3 বা 4 লক্ষ টাকা যেটাই বলেন। এই ডিরেক্টরি ফল্টটা কি দেখিয়েছেন বা কি বলেছেন? ডিরেক্টরের ফল্ট যেটা তানজিন তিশা বলছিলেন যে তানজিন তিশা যেতে চেয়েছেন সে সময় তারা ডেট পিছাইছে। তারা বলছে যে আমরা হচ্ছে ডেট দিয়েছি, তানজিন তিশা তখন আসেননি, আমেরিকায় গিয়েছিলেন এবং হচ্ছে এই যে সিনেমার যে শুটিং চলছে এই দুইটা নিয়েই হচ্ছে ডেট পিছানো হয়েছে। এবং তানজিন তিশা যে ওই প্রডিউসারকে মেসেজ দিয়েছে, তাকে রিকোয়েস্ট করতেছিল যে দাদা আমাকে আর কিছুটা দিন একটু সময় দাও, আমার বাংলাদেশের সিনেমা এটা আমি ক্যান্সেল করতে পারছি না, এটা এই সমস্যা ওই সমস্যা, এটা ডেট আর কত পেছাবো, ঠিক আছে, সো তোমরা একটু প্লিজ এটা ম্যানেজ করো, এগুলো তানজিন তিশা বলছিল, যেটা রেকর্ডিং আমার নিউজেই আছে। সো এরপরে গিয়ে যদি মানে আমরা যদি বলতে যাই যে না তানজিন তিশার কোনো ফল্ট নাই, তাহলে তো হলো না, কারণ আমরা তো রেকর্ডিং এ শুনেছি যে তানজিন তিশা নিজে তাকে রিকোয়েস্ট করছেন যে আমাকে আর কিছুদিন সময় এই দাও। যে আবারও প্রতারণা, যেটা আপনার নিউজের মাধ্যমে, তার আগে একটা বিষয় উঠে এসেছে তানজিন তিশার ব্যাপারে, সে ব্যাপারে আপনি তো একজন সাংবাদিক, আপনি কি সেই ব্যাপারে কিছু জানেন? ওই ব্যাপারে জানি, কিন্তু আমি আসলে বলতে চাই না ওসব বিষয় নিয়ে। মানে ওই ঘটনার সত্যতাও কি আছে কিনা? আমি যতদূর জানি ওই ব্যাপারটা সত্যি, এখন বাদ বাকি ওনারা দুজন ভালো জানে, কারণ ওইটা নিয়ে আমি আসলে ভেরিফাই করতে যাইনি। আচ্ছা, বেশ ভালো। একদম শেষ মুহূর্তে আমরা একটা র্যাপিড ফায়ার খেলবো, তারপর আমরা শেষ করে দেবো, ঠিক আছে? বিষয়গুলো যেটাই হোক, আমরা সব সময় চাই, একদম শেষ মুহূর্তে যে মেসেজটা দিতে চাই, সব সময় চাই যে সাংবাদিকদের ওই পাওয়ারটা থাকুক যে কনস্ট্রাকটিভ আলোচনা করতে পারে যে কোনো কাজ নিয়ে, সেই পাওয়ারটা থাকা উচিত বলে আমি মনে করি। সো জয়া আহসান, দুজনের কাছেই জানবো তো, জয়া আহসান, কুসুম শিকদার, রুনা খান, কাকে বেশি আবেদনময়ী লাগে আপনার কাছে? কাকে বেশি আবেদনময়ী লাগে? রুনা খান। জয়া আহসান। ওকে। ইন্ডাস্ট্রিতে সবচেয়ে ভালো ব্যবহার কোন তারকার? দুটো ইন্ডাস্ট্রি আছে, কোনটা? নাটক এবং সিনেমা। দুটোই বলেন। নাটকে যদি আমি বলি বাশার এন্ড তৌসিফ, দুজনের মানে ব্যবহার খুবই ভালো লাগে আমার কাছে, আমার খুব পছন্দের তারা দুজন। একজন বলেন। আর যদি সিনেমা যদি বলি তাহলে শুভ ভাই। আচ্ছা, আপনি সিনেমার কাকে বলবেন? সিনেমায় অপু বিশ্বাস আর নাটকে তানিয়া বৃষ্টি। বাহ। ইন্টারভিউ দিতে গিয়ে সবচেয়ে বেশি সময় নষ্ট করান কে? নীল আলমগীর। নিলয় আলমগীর, আপনি বলে দিলেন এভাবে? হ্যাঁ, আমাকে আপনি কারো অনেকক্ষণ নাম বসে বলতে রাখছে, বড় ভাই তো এজন্য বললাম। আচ্ছা, বড় ভাইটা আপনি হলে কারো নাম বলতাম বলতে না। চান? সেম নীল আলমগীর। ওকে। কোন তারকার ফোন রিসিভ করতে আপনারা ভয় পান? কোন তারকার না। মোশাররফ ভাই। ভয় পান কেন? ওই যে বড় ভাই না, আমার যে আমার তো একটা ব্যাকগ্রাউন্ড আছে না, আমি এডিট ছিলাম তো এক সময়, আচ্ছা, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিলাম নাটক ইন্ডাস্ট্রি, সো ওই কারণে সে তো তখন আমার অনেক সিনিয়র ছিল, বড় ভাই ছিল, খুব আদর করতো। আচ্ছা, এবার যে প্রশ্নটা খুব ছোট করে উত্তর দিবেন, অফ দ্য রেকর্ড, আপনি নাম বলা লাগবে না, যে কোনো একটা স্ক্যান্ডাল আপনি জানেন, খুব বড় স্ক্যান্ডাল জানেন, কিন্তু নাম না বলে স্ক্যান্ডালটা ফাঁস করেন। এক নায়িকা হারপিক খাইছিল। বেঁচে আছেন কোন নায়কের জন্য? হ্যাঁ। এখন কাজ করছেন? হ্যাঁ। নাটক করছেন না সিনেমা? জানি না। এটা বললে তো অনেক তো না, নাটক আছে। জানি না। এতটুকু বলেন। না, এইটুকু যেটুকু বলার বলে দিচ্ছি। আচ্ছা, আপনি এমন কিছু জানেন যেটা মানে নাম না বলে স্ক্যান্ডালটা ফাঁস করেন? একজন নায়ক আছে, তার বাসায় বউ আছে, কিন্তু সবার সামনে সিঙ্গেল সেজে ঘুরে বেড়ায়। আমার তো একজনের দিকে। এটা কে? সিনেমার? সিনেমার কে সে? নাম জানতে চাই, এইটা আমরা নাম জানতে চাই। নাম বলা যাবে না। জায়েদ খান না? নাম বলা যাবে না, হতে পারে। আচ্ছা। প্রেস কনফারেন্স বা ইভেন্টে আপনারা কি আসলে নিউজের সন্ধানে যান নাকি লাঞ্চের প্যাকেটের জন্য? জি। আমি লাস্ট কবে হচ্ছে প্রেস কনফারেন্সে খাইছি আমার মনে নাই, ওইভাবে খাওয়া হয় না। আচ্ছা, লাঞ্চের প্যাকেট না পেয়ে কখনো নেগেটিভ নিউজ করছেন রাগে? করতে বলছে অনেকে, করি নাই। আচ্ছা, যখন কোনো নায়ক নায়িকা বলে যে আমরা জাস্ট ফ্রেন্ড, হ্যাঁ আমাদের মাঝে কোনো প্রেম নাই, তখন কি হাসি চাপায় রাখেন? মোস্ট অফ দ্য টাইম আমি এরকম থাকি। তার মানে জানেন যে প্রেম আছে? ভিতরে ভিতরে খুব হাসি আসে, কিন্তু এক্সপ্রেশন থাকে ওকে। কোনো নায়িকাকে ডাবল টাইমিং করতে দেখছেন? দেখছি। আচ্ছা, ডাবল ট্রিপল ফোরপল কি বলে। কখনো এমন হয়েছে যে নায়কের বডিগার্ড আপনাকে ধাক্কা দিচ্ছে আর আপনি সম্মানের ভয়ে হেসে বলছেন ও সরি, ইটস ওকে ভাই? ধাক্কা দিছে নায়কের বডিগার্ড? নায়কের বডিগার্ড, হ্যাঁ। কিন্তু ওরকম হয় না যে গিয়ে হচ্ছে সরি টরি বলে আসছে, ওরকম কিছু না। আচ্ছা, ধাক্কা দিছে, ও নিজেই এসে পরে বলছে ভাই দেখি নাই, সরি সরি। ওকে। নায়ক নায়িকারা কোনো গিফট দিচ্ছে আপনাদেরকে?
কোন অনেক। নায়ক দিয়েছে? অপু বিশ্বাস শাড়ি গিফট করেছে, তারপরে ওয়াটার বোতল, অনেক কিছু। বাহ, আমাদেরকে কেন দিল না? আপনাকে কেউ কিছু দেয়নি? আরে বেচারা, কোন নায়ক আপনাকে কোনো গিফট করেনি? আপনাকে করেছে? এটা এটা বিশ্বাস করার মতো? না, দিতে পারে, উপদি ভালো আছে। না না, মানে ওই যে কোনো নায়ক যে গিফট নায়ক করে না। gift করলে সেটা হোয়াটএভার, বলা যাবে না, কোন নিষেধ নায়িকা আছে। ভালো রান্না করে? কেউ খাওয়ায় নাই? খাওয়ায়নি। কোন নায়ক ভালো রান্না করে আছে? ওকে, নাইম ভাই শুনছি ভালো রান্না করে, আমার বলছিল যে খাওয়াবে, বাট আমি যেতে পারি না। আচ্ছা। নায়ক নায়িকারা সাধারণত কি মিথ্যা কথা বলে? কি মিথ্যা কথা বলে? সব থেকে বেশি মিথ্যা বলে হচ্ছে যে ওরা মানে বিজি না থেকেও বলে যে বিজি আছি। আচ্ছা প্রেম নিয়েও মিথ্যা কথা বলে আমার ওইটা তো অবভিয়াস, ওইটা তো হ্যাঁ। আচ্ছা, তাসনিয়া ফারিনের মন গলবে না, নাকি নুসরাত ফারিয়ার পটাকা, নাকি নেহা কাক্কারের ললিপপ, কোনটা বেশি পছন্দ আপনাদের? তিনটাই পছন্দ। তিনটা গানই আমাদের দেশ ও জাতির জন্য, জাতির উন্নয়নের জন্য খুব মানে অগ্রণী ভূমিকা রেখেছে। এই তিনটা গানই নেহা কাক্কারের ললিপপ আমাদের দেশের না, ইন্ডিয়ার। কিন্তু বাংলাদেশের Indian মানুষ lollipop। বোধহয় সব থেকে বেশি শুনছে এটা। জি জি। হ্যাঁ, সো আমি যদি বলি যে তাসনিয়া ফারিন এবং আমাদের কি বলে নুসরাত ফারিয়া আপু দুজনকে হচ্ছে কি বলে সব থেকে বড় সম্মাননা যেটা, সেটা দেওয়া উচিত এই গানের জন্য তাদেরকে, এবং তাদের এই সম্মাননা দেওয়ার পরে তাদের রিকোয়েস্ট করা উচিত প্লিজ অফ। আচ্ছা, আপনাকে যদি একই প্রশ্ন করি যে প্রিয়াঙ্কা চোপড়া ভালো গান নাকি তাসনিয়া ফারিন ভালো গান, কে ভালো শিল্পী? তাসনিয়া ফারিন, এটা আমি উত্তর তাসনিয়া দেব। ফারিন ওকে খুব ওকে। ভালো গায়। কোন নায়ক নায়িকা কখনো অপমান করেছে? না। ওকে, এবার তো লাকি। কখনো এমন হয়েছে যে কোনো নায়িকা অসুস্থ, সেবা করার জন্য ফোন দিয়ে বলছে তাড়াতাড়ি চলে আসেন রাজু? অসুস্থ জানছি, বাট এরকম না যে ভাই একটু আসো, যে একটু সেবা করে যাও, এরকম কিছু না ভাই। কে কে? অসুস্থ জানি, এটা তো কোন নায়ক কি অসুস্থতার সময় বা বিপদে পড়ে আপনাকে কল দিয়েছিল? বিপদে পড়ে কল দিয়েছে, অসুস্থ হয়ে কেউ কল দেয়নি। কোন নায়ক কখনো আপনার কাছে টাকা ধার চেয়েছিল? না 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 না, কখনো না। ওকে, সো চটপট উত্তর দিবেন, ঠিক আছে? বাংলাদেশে ক্যাটরিনা কাইফ কে? কেউ না। নুসরাত ফারিয়া। বাংলাদেশের সানি লিওন কে? নালা নাই। ওকে, দীপিকা পাডুকোন কে বাংলাদেশে? দীপিকা পাডুকোন, মেহজাবিন। ওকে, প্রিয়াঙ্কা চোপড়া? তাসনিয়া ফারিন যেহেতু গান গায় দুজনে। ওকে, কয়েকজনের নাম বলবো, চটকদার হেডলাইন বানাবেন, ঠিক আছে? দুইজনে। সেটা হচ্ছে শাকিব খান, চটকদার হেডলাইন। আবারও বিয়ে করলেন শাকিব খান। বাচ্চার বাবা হলেন শাকিব খান। আরিফিন শুভ? এত বছর ধরেও প্রেম হচ্ছে না তার। কেন? বিন্দুর সাথে তো প্রেম ছিল অলরেডি, বিন্দু কিন্তু স্বীকার সব করেছে। ব্রেকআপের পরে ও এখন আচ্ছা, হ্যাঁ। হোয়াট এভার ইউ। আবারও বিয়ে করছেন আরিফিন শুভ। বিন্দুকে। ও ওকে, সিয়াম প্রিয় সিয়াম। আবার বিয়ে দ্বিতীয় বিয়ে করতে যাচ্ছেন সিয়াম। মেরে ফেলবে ওনার বউ। হোয়াট এভার ইউ, সিয়াম। ঠিকঠাক ছক্কা মারতে পারছে না। নিশো? নিশো। সাকিবিয়ানদের উদ্দাম কেলালেন নিশো। হোয়াট এভার ইউ। হ্যাঁ, সাকিব খানদের ধরে পিটালেন নিশু, বর্তমানে আছেন কারাগারে। অপু বিশ্বাস? নতুন করে প্রেমে মজলেন অপুদি। এটা তো সত্যি না নাকি? সত্যি তো গুঞ্জন আছে তো। আমি হেডলাইন বানাতে বলছেন, Okay, ইউরো whatever জার্নালিস্টদের you- মতো বানাইলাম। আবারও সাকিবের ঘরে উঠলেন অপু বিশ্বাস। ঘরেই তো থাকে মনে হয় নাকি? না আলাদা। আলাদা থাকে? ও আচ্ছা। বুবলি? নতুন মেগাস্টার খুঁজছেন বুবলি। হোয়াট এভার ইউ। অপু বিশ্বাসের চুল ধরে মারামারি করে জেলে আছেন বুবলি। তাসনিয়া ফারিন? গান গেতে গিয়ে দাঁত ভেঙে গেছে যার। সিমরান? ইমরানকে হৃদয় দিয়ে এখন হৃদয় কাকে দিবে নেক্সট টার্গেট খুঁজছেন তাসনিয়া ফারিন। ওকে, দ্যাটস গুড। ঐশী? জান্নাতুল ফেরদৌস ঐশী? আসলেই কি পছন্দ করেন ঐশী? হোয়াট এভার ইউ। কাপড় বিক্রি কবে অফ করবেন ঐশী? কাপড় বিক্রি করে নাকি? ওই লাইভ আর কি। আচ্ছা আচ্ছা, ওকে। মেহজাবিন? কবে সিনেমা হিট হবে মেহজাবিনের? হোয়াট এভার ইউ।
মেজাবিন আবারও কি নাটকের দুনিয়ায় ফিরবেন মেজাবিন? পরিমণি। বিয়ের পিড়িতে বসেছেন পরিমণি। রাজু ভাই যাতে হোয়াট অ্যাবাউট ইউ? পরিমণি। তৃতীয় সন্তানের মা হলেন পরিমণি, বাবাকে? বিদ্যা সিনহা মিম। বালুর মধ্যে পড়ে লুটোপুটি খাচ্ছেন বিদ্যা সিনহা মিম। কেন? শুয়েছিল কিছুদিন আগে আচ্ছা। বাড়ির মধ্যে, এই জন্য বললাম। বিদ্যা সিনহা মিম। কবে মিমের দ্বিতীয় পরাণ সিনেমা আসবে? ও ওয়াও। বাপ্পি চৌধুরী। সিমরানের প্রেমে মজে ছিলেন বাপ্পি। কুচবি। বাপ্পি চৌধুরী। কি বলবো, তাকে নিয়ে হেডলাইনই মাথায় আসে না। পয়েন্ট টু বি নোটেড। পয়েন্ট টু বি নোটেড। কি বাপ্পি দিয়ে কিছু আসছে না? কেন সাকিবিয়ানদের পেছনে লাগলেন সিমরান? দিকে- নেপথ্যে ছিল বাপ্পি চৌধুরী। সৌম্যের দিকে- সাকিবের না, পেছনে লাগার নেপথ্যে ছিল বাপ্পি। সৌম্যের দিকে গান শোনা বাপ্পি। এই তথ্য কোথায় পেলেন আপনারা? আচ্ছা যাই হোক, জায়েদ খান। দিগবাজি দিতে গিয়ে কোমর ভেঙেছেন জায়েদ খান। জায়েদ খান। সানি লিওনের সঙ্গে ঘর পাচ্ছেন জায়েদ খান। আরশ খান। সত্যি কি প্রেম করেন তিনি নাকি অন্য কিছু? কবে বিয়ে করছেন আরশ খান? নাজিফা তুষি। শ্যাম্পু না করার পরে অনুভূতি কি ছিল জানালেন নাজিফা তুষি। হোয়াট অ্যাবাউট ইউ? কেন বাণিজ্যিক সিনেমা করেন না তুষি? ওকে, রুনা খান। বয়স বাড়ছে না জেনাইকার। রুনা খান। নতুন ড্রেস পরে উষ্ণতা ছড়ালেন রুনা খান। ওকে, সো আমরা একদমই শেষ মুহূর্তে আ দিয়ে শুরু একটা কবি নাম যে আগে বলতে পারবে। আ দিয়ে শুরু, যে আগে বলতে পারবে। একটা কিসের নাম? আ দিয়ে শুরু একটা কবির নাম। কবির নাম? কবির নাম আসাদ। এটা কি বানাইলেন? না, আসাদ নামে একজন কবি যে আছে তো। আচ্ছা, পুরো নামটা আমার মনে পড়ছে না। ভালো, অনেক 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 ভালো। ওকে, আসাদ। হ্যাঁ, আচ্ছা, 1 পয়েন্ট। র দিয়ে শুরু একটা গান যে আগে বলতে পারে তার 1 পয়েন্ট। রাত কা নশা ভি। বাংলা না হিন্দি? একটা বললেই হইতেই তো হতে পারে। কোন নায়ক নায়কের পারফিউম ভালো লাগে? সাবিলা নূর। রাতে ঘুমানোর আগে কি খেয়ে ঘুমান? পানি। পানি। ব্লু জার্নালিজম কি? জানি না। আচ্ছা, অপু নাকি বুবলি কে প্রিয়? অপুদি। বাংলাদেশে বিভাগ কয়টি? 65। 65 কিভাবে? হ্যাঁ, 65। ওকে, 8টি বিভাগ। বাংলাদেশের জাতীয় গাছ কোনটি? জাতীয় গাছ জানি না। কাঁঠাল গাছ। আম গাছ। তানজিন তিশা নাকি মেহজাবিন কে ভালো অভিনয় করে? তানজিন তিশা। মেহজাবিন। দুইজনের মধ্যে। অভিনেত্রী মেহজাবিন। আরশ সুনেরা কি আসলে প্রেম করছে? মেবি, আই ডোন্ট নো। মনে হচ্ছে 99%। ইংরেজিতে অ্যালফাবেট কতগুলো? 26। এর মধ্যে আপনার প্রাক্তনের নাম নির্দেশ করে কোনটা? প্রত্যেকটাই আছে, ওই এক্স ওয়াই জেড বাদ দিয়ে বোধহয় প্রত্যেকটা অ্যালফাবেটই আছে। এক্স হবে। যার নাই লিস্ট তাকে কি বলে? জার্নালিস্ট। শীতকালে গোসল করে নাকি? সমৃদ্ধি। সৌরজগতের কয়টি গ্রহ আছে? মনে নাই, এক গাদি আছে, মনে নাই। ভুলে গেছি। 7টা না? 8টি। 8টা। কে বেশি ঘুমায়? আপনি জানেন কিভাবে? যখনই ফোন দেই বলে ঘুমায়াছিলাম, যখন ব্যাক করে তখন। সো থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। আমার মনে হয় লাস্ট গেমটাতে সবচেয়ে বেশি উত্তর মনে হয় দিয়েছে সিমরান। হ্যাঁ, সো সিমরান ইজ দ্য মানি না, উইনার। মানি না, মানি না, মানি আচ্ছা, না। আপনারা ঘুষাঘুষি করেন যে জিতবে। আচ্ছা, কি মনে হয় যে যদি শাকিব খান আর সিমরানের শাহবাগে একটা মারামারির আয়োজন করা হয়, কে জিতবে? শাকিব খান ও সিমরানের মারামারি হোক আর না হোক, আমরা চাই বাপ্পি চৌধুরীর সঙ্গে তার একটা বিয়ে হোক। না, বিয়ে হোক না হোক, ভালো কিছু হোক, আমরা দাওয়াত খেতে পারি। যাক, এতক্ষণ আমরা যা বলেছি সবই দুষ্টুমি করেছি, সবই আসলে মজা করেছি। আসলে সিমরানের কোনো প্রেম নাই। মোটামুটি আমি বলে দিচ্ছি, ভাই পরে আবার যেন কিছু না বের হয়। তো থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। খুব ভালো লাগলো আপনাদের সাথে আড্ডা দিয়ে। Thank আপনারা you. ভালো থাকেন। আপনাকে Thank অনেক you. অনেক থ্যাঙ্কস।
দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন জাগো এফএম 94.4 এর দ্য ভাইরাল শো ব্রট টু বাই প্রাণ ফ্রুটো। এই ভিডিওটা আপনারা দেখতে পারবেন জাগো এফএম এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। এছাড়াও আপনারা কিন্তু এই রিলস গুলো দেখতে পারবেন জাগো এফএম 94.4 এর অফিসিয়াল ফেসবুক পেজে। আজকে সবাইকে টাটা, বাবাই, গুড নাইট।